ইন্সপেক্টর আরিফকে সাংবাদিকরা ঘিরে ধরেছে, কারণ পুলিশ কিছুক্ষণ আগে একটা লাশ উদ্ধার করেছে। আর সে হলো ঢাকার এক মাস্তান, নাম তার আসিফ, এবং আসিফকে লিড দেয় বিগ মাফিয়া রফিক। আসিফের লাশের পাশে রক্ত দিয়ে লেখা ছিল, কিং স্লেয়ার ইজ ব্যাক। আপনি কি কিছু জানতে পেরেছেন এই খুনের ব্যাপারে? না, আমরা এখনো তেমন কিছু জানতে পারিনি, কিন্তু এটা নিশ্চিত হতে পেরেছি যে খুনটা কিং স্লেয়ার করেছে। কিং স্লেয়ার? এখন আমরা এতটুকুই বলতে পারি যে আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলবো। এখন আপনারা আমাদেরকে আমাদের কাজ করতে দিন। এই বলে ইন্সপেক্টর আরিফ সেখান থেকে চলে গেল। সাংবাদিক ক্যামেরার সামনে এসে দর্শকদের উদ্দেশ্যে বলল, দর্শকবিন্দু, তাহলে কি আবার সেই কিংসলেয়ার ফিরে এসেছে, যে কিনা একসময় দেশের পুরো মাফিয়া সেক্টরটাকে কন্ট্রোল করত, যে কিনা আজ থেকে 3 বছর আগে হারিয়ে গিয়েছিল, যার নাম শুনলে দেশের লোকজন কেঁপে উঠত, যার আসল নাম কি সেটাও কেউ জানে না, যাকে আজ অবধি কেউ দেখেনি, যারা দেখেছে তারা আর বেঁচে ফেরেনি। এই নিয়েই এই কিংসলেয়ার আজও এক রহস্য পাতা হয়ে আছে আমাদের সবার কাছে। আর এই রহস্য শেষ কোথায় গিয়ে থামে সেটা দেখতে নজর রাখুন 24 চ্যালেঞ্জ 24। আসলে কিং স্লেয়ার হলো এক ভয়ঙ্কর মাফিয়া, যে কিনা যত ব্ল্যাক মাফিয়া ছিল তাদের সবাইকে নৃশংসভাবে মারত। ওর ভয়ে কেউ নারী পাচার, ড্রাগস স্মাগলিং সহ আরও অনেক জঘন্যতম কাজ করতে ভয় পেত। কিং স্লেয়ারকে শুধু কিছু ব্যক্তি চিনত, যারা তার সাথে কাজ করে। কিং স্লেয়ার সকল ব্ল্যাক মাফিয়াদের মারতে মারতে সে মাফিয়া সেক্টরের কন্ট্রোলার হয়ে যায়। কিন্তু আজ অব্দি সে কোনো নিরীহ অপরাধ মানুষের কোনো ক্ষতি করেনি। সে গরিবের বন্ধু হিসাবেই খ্যাত, কিন্তু 3 বছর আগে সে উধাও হয়ে যায়। অন্যদিকে রফিক হলো ব্ল্যাক মাফিয়া, সে হলো আরেক রহস্য। তাকে সবাই চিনলেও কেউ জানতো না যে সে কোথায় থাকে। সে কিং স্লেয়ারের কোনো কথাই শুনতো না, তাই তাদের মধ্যে ঝামেলা হতো। কিন্তু হঠাৎ করে যে কোথায় কিং স্লেয়ার হারিয়ে গিয়েছিল, কিন্তু আবার কেন সেই একই খুনের পদ্ধতি, এবং কেনই বা সে ফিরে এসেই প্রথমে রফিকের লোককে মারল? তবে কি শুরু হতে চলেছে এক বিশাল রহস্যের? তবে কি শুরু হতে চলেছে মৃত্যুর খেলা, যে খেলার মূল মন্ত্র হবে হয় মারো না হয় মরো? কে বা হবে এই মাফিয়া ওয়ার্ল্ডের কিং? সকাল 8:35। এইদিকে রফিক খুব চিন্তিত। রফিকের ডানহাত কাশেম রফিককে বলছে, ভাই, কিং স্লেয়ার ফিরে এসেছে, এটা কি করে সম্ভব? সেটা তো আমিও ভাবছি। ওকে তো আমরা কত পরিকল্পনা করে মেরে ফেলেছি, কিন্তু কিভাবে ও আবার ফিরে এলো? তো এবার আমাকে মেরেই ফেলবে। ভাই, ও আপনাকে কিভাবে মারবে? ও তো এটাই জানে না আপনি কই থাকেন। শুধু ও কেন, কেউ জানে না যে আপনি কই থাকেন। তুই আজ ওকে চিনতে পারলি না রে? কিং স্লেয়ার হলো একজন ঠান্ডা মাথার খেলোয়াড়। ও আমাকে যেভাবেই হোক খুঁজে বের করবেই। কিন্তু শোন, ও আমাকে খুঁজে বের করার আগে তোরা আগে ওকে খুঁজে বের করে মেরে দে। আর আমাদের সকল লোকদের সাবধান হতে বলে দে, কারণ ওর নজর শুধু আমার ওপর না। ও প্রথম তার শিকারের কাছের লোকগুলোকে টার্গেট করে, তারপর তার শিকারকে একলা করে মারে। তন্ময় হাঁটতে হাঁটতে ঢাকা ভার্সিটিতে প্রবেশ করলো। সে আজ নতুন ভার্সিটিতে, বাংলা 3য় বর্ষের ছাত্র। সে হাঁটতে হাঁটতে ভার্সিটির ভিতর প্রবেশ করছে, কিন্তু ভার্সিটির সবাই তার দিকে এক বিরক্তিকর চাহনি নিয়ে তাকিয়ে আছে। সবাই ওকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে, নাক ধরেছে, কেউ কেউ থুতু ফেলেছে। তাদের তন্ময়ের কোনো ভ্রুক্ষেপ নেই। আর তাকে দেখে সবার এরকম করার কারণও আছে বটে। ভার্সিটিতে সবাই বড়লোক বাবাদের আদরের ছেলেমেয়ে পড়ে। তাদের আচার আচরণ বলার স্টাইল আলাদা। তাদের পোশাক আকাশ অনেক মডার্ন, দামি, কিন্তু তন্ময়ের পোশাক আশাক, আচার আচরণ তাদের কাছে অতি নগণ্য। তন্ময়ের গায়ে একটা ফুল হাতা শার্ট, তাও আবার অনেক পুরনো, নোংরা, পরনে ফুটপাত থেকে কেনা প্যান্ট, আর পায়ে স্যান্ডেল, চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁধে পুরনো ব্যাগ। তন্ময় সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু সে সামনে দেখতে পায় কয়েকজন ছেলে মেয়ে একটা ছেলেকে র্যাগিং করাচ্ছে, তারপর তাকে ইচ্ছে মতো মারছে। তন্ময় মনে করেছিল ভার্সিটিতে এরকম আর র্যাগিং হয় না, কিন্তু তার ধারণা ভুল। ছেলে মেয়েদের মুখগুলো ভালো করে দেখা যাচ্ছে না। তন্ময় আর ওদিকে খেয়াল না করে এগুতে থাকে। হঠাৎ তন্ময় শুনতে পাই ওই র্যাগিং গ্যাং থেকে তাকে ইশারায় ডাকছে,
এই খ্যাত, এদিকে শোন। তন্ময় ইশারায় বলল আমি। ওরা বলল এখানে তুই ছাড়া আর কে খ্যাত আছে বে? তন্ময় তাদের কাছে গেল এবং সে দেখলো একটা মেয়ে পিছনে ফিরে দাঁড়িয়ে আছে। সম্ভবত এই হবে হয়তো এই গ্যাংয়ের লিডার। একজন মেয়ে নীলাদ্রি বলে ডাক দিল এবং পিছন ফেরা মেয়েটি ঘুরে তাকালো। তন্ময়ের বুঝতে বাকি রইল না যে মেয়েটার নাম নীলাদ্রি। তন্ময় তার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নিল। এই যে খ্যাত, তুই কি নতুন নাকি? হুম। হ্যাঁ, আমি আজকেই প্রথম এসেছি। আর তুই এভাবে এগুলো কি পরে এসেছিস? দেখে তো মনে হয় আবর্জনার বাক্স থেকে উঠে এসেছিস। বলে সবাই হাসা শুরু করলো। কিভাবে যে তোদের মতো ছেলেরাই ভার্সিটিতে পড়ার চান্স পায়। তন্ময় মাথা নিচু করে আছে আর মুচকি হাসছে। শোন, একটা কথা ভালো করে শুনে রাখ। এই ভার্সিটিতে সবাই আমার কথা শোনে। আমি হলাম এই দেশের নাম্বার 1 বিজনেসম্যানের মেয়ে। আমার বাবা এই ভার্সিটির সভাপতি, আর এরা সবাই বড়লোক বাবার মায়ের ছেলে। তাই তোকে এখন থেকে সাবধান করে দিচ্ছি। যা এখন এখান থেকে দূর হ। কি দুর্গন্ধ বের হচ্ছে গা থেকে, ছি। তন্ময় সেখান থেকে চলে আসে, কিন্তু তাকে আবার কয়েকটা বখাটে ছেলে ডাক দেয়। তারপর তারা তন্ময় সেই বখাটে ছেলেদের ওখানে যায়। তারপর ওখানে থাকা একজন ছেলে বলল, এই খ্যাত, ছোট লোক, পাগল, তুই কি পাগলা করতে পালিয়ে এসেছিস নাকি বে? এই বলেই সবাই হাসা শুরু করলো। তারপর আরেকজন ছেলে বলল, শালা চুলগুলো দেখে মনে হয় কত বছর ধরে কাটে না। তারপর ছেলেগুলোর মধ্যে লিডার টাইপ ছেলেটা বলল, শোন, আমার নাম রাফিন, আর আমি এখানকার এমপির ছেলে। আর এরা হলো আকাশ, রিসান, রায়হান, রাজ। সবাইকে তো বড় লোকের ছেলে, তোর মতো ছোট লোক না এরা। ইশারা করে সবাইকে দেখি কথাটা বলল। আচ্ছা ভাইয়া, বুঝেছি। তন্ময় মাথা নিচু করে। এই শোন, তুই এখন রাফিনের জুতো জোড়া পরিষ্কার করে দে। আমি কেন ওনার জুতা পরিষ্কার করে দিব? রায়হান তন্ময়কে কষে একটা চড় মারে। তন্ময় গালে হাত দিয়ে মাথা নিচু করে থাকে। তারপর রাফিনের জুতো পরিষ্কার করে দেয়। রাফিন সহ ওর গ্যাংয়ের সকল ছেলেরা হাসছিল। তারপর ভার্সিটি ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়ে যায়। তন্ময় তার ক্লাসের দিকে চলে যায়। আসলে এই রাফিনের গ্যাংটা হলো এখানে মাস্তানদের মতো। তাদের দেখে সবাই ভয় করে, কিন্তু নীলাদ্রিরা ওদের কোনো ধার ধারে না। কিন্তু রাফিন নীলাদ্রিকে খুব পছন্দ করে, কিন্তু নীলাদ্রি তাকে টাইম দেয় না। তন্ময় ধীরে ধীরে তার ক্লাসরুম খুঁজতে খুঁজতে যাচ্ছে আর ভাবছে, আজ আমাকে সবাই কত কিছুই না করছে, কিন্তু এরা তো আমার আসল ব্যক্তিত্ব কেউ চেনে না। তন্ময় মনে মনে ভাবছে, ওরা কি আসছে নাকি এখনো আসেনি। আসলে তন্ময় তার 4 ভাইয়ের কথা ভাবছে। আসলে 4 ভাই না, কিন্তু তার থেকেও বড় কিছু। তাদের নাম হলো রুদ্র, প্রীতম, অভ্র, জয়। এদের মধ্যে রুদ্র তন্ময়দের সাথে থাকে না, দূর থেকে কাজ করে। রুদ্র বাদে তন্ময় সহ ওরা সবাই একসাথে থাকে। তারও এই ভার্সিটিতে ভর্তি হয়েছে বাংলা প্রথম বর্ষে। তন্ময় খুঁজতে খুঁজতে তার রুমে প্রবেশ করে, কিন্তু সে গিয়ে দেখে নীলাদ্রি সহ রাফিন এরা তার ক্লাসেই পড়ে। নীলাদ্রির বান্ধবীরা তন্ময়কে দেখে নীলাদ্রিকে বলল, দেখ, খ্যাতটা আমাদের ক্লাসে। রে, ওর জ্বালায় তো মনে হয় আর ক্লাসটাও ঠিক মতো করতে পারবো না। না রে, এবার ওকে এখানেই সাহিস্তা করব। তোরা খালি দেখতে থাক। দোস্ত দেখ, ফকিনিটা আমাদের ক্লাসেরই। তাই তো দেখছি রে তারা। তন্ময় তার গোল গোল চশমাটা ঠিক করে সবার শেষ যে বেঞ্চটা ফাঁকা ছিল সেখানে গিয়ে বসলো। তারপর স্যার রুমে প্রবেশ করলো। তারপর সবাই স্যারকে সম্মান প্রদর্শন করলো। স্যার এসে সবাইকে বসতে বলল। স্যার এসে দেখলো লাস্ট বেঞ্চে একটা ছেলে বসে আছে। স্যার তাকে ইশারায় দাঁড়াতে বলল। এই ছেলে, উঠে দাঁড়াও। হ্যাঁ স্যার, বলুন। নাম কি তোমার? স্যার, আমি তন্ময়। কোথা থেকে এসেছো? আর এগুলো কি পরে এসেছো? তোমার কি ভালো জামা কাপড় নেই নাকি? স্যার, আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি গ্রামে থাকি, নিজের পড়াশোনার খরচ নিজেই চালাই, টিউশনি করিয়ে। আচ্ছা বসো, আর ভালো মতো পড়াশোনা করো। স্যার হয়তো একটু ইমোশনাল হয়ে গেছে, তাই তন্ময়কে বসতে বলল। নীলাদ্রিও এই কথাও শুনে একটু খারাপ লাগলো। সে বসে পড়ে, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। শোনো স্টুডেন্টস, তোমরা নিশ্চয় জানো যে আসিফ খুন হয়েছে। হ্যাঁ স্যার। সবাই একসাথে। কে খুন করেছে সেটাও হয়তো জানো। হ্যাঁ স্যার, জানি। কিংসলেয়ার খুনটা করেছে। হ্যাঁ, এই কিংসলেয়ার নামক
আতঙ্কটা আজ থেকে 3 বছর আগে হারিয়ে গিয়েছিল, কিন্তু সে আবার ফিরে এসেছে। একে আজ অবধি কেউ দেখেনি, শুধু এর সাথে যারা কাজ করে তারা ছাড়া। আর তাদের যারা দেখেছে তারা আর বেঁচে ফেরেনি। স্যার, এদেরকে একবারই দেখা গিয়েছিল একটা ম্যাগাজিনে, তাও আবার মাস্ক পরা অবস্থায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, তুমি ওইটা দেখেছিলে। হ্যাঁ স্যার। কিন্তু ওইটা যে সাংবাদিক লিখেছিল তাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্যার, ওই ছবিটাতে 5 জন ছিল। একজন ছিল সামনে এবং তার দুই পাশে 2 জন করে। তাদের পরনে ছিল নীল টি শার্ট এবং নীল প্যান্ট। টি শার্টটাতে কঙ্কালের ছবি আঁকা ছিল আর তাদের মুখে কঙ্কালের নীল মাস্ক ছিল। সবার হাতে একটা করে AK-47 ছিল এবং যে সামনে ছিল তার হাতে ছিল তলোয়ার এবং কোমরে ডিজার্ট ঈগল। দেখে মনে হচ্ছিল ওই সম্ভবত কিংসলেয়ার, এবং তাদের মাথায় ছিল ক্যাপ। হ্যাঁ নীলাদ্রিতা, তুমি ঠিকই বলেছ, কিন্তু এ হলো অপরাধীদের কাছে আতঙ্ক, কিন্তু গরিবের কাছে বন্ধু। একজন ভালো মানুষ। এ আজ অব্দি কোনো নিরপরাধ মানুষের খুন করেনি। হ্যাঁ স্যার, এই কথাটাই সত্য। শোনো, এই কিংসলেয়ার কে ধরতে সরকার থেকে একজন স্পেশাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে কেউ দেখেনি, কেউ চেনে না। সে মেয়ে না ছেলে এটাও কেউ জানে না। স্যার, রহস্যময়কে ধরতে হয়তো সরকারও রহস্যময়কে নিয়োগ দিয়েছে। স্যার এসব কথা বাদ দিয়ে তার ক্লাস শুরু করলো। তন্ময় শুধু এতক্ষণ তাদের কথা শুনছিল আর মুচকি হাসছিল। এই হাসির মানে কেউ জানে না তন্ময়ের এই হাসি কি ধ্বংসা আত্মিক নাকি আনন্দের বহিঃপ্রকাশ, সেটা কেউ জানে না। স্যার তার মতো ক্লাস করিয়ে চলে গেল। এক এক করে সব ক্লাস শেষ হলো। সকল শিক্ষক তন্ময়ের সাথে পরিচিত হলো। তন্ময় সকল ক্লাস শেষ করে বেরিয়ে চলে আসে। পিছন থেকে নীলাদ্রিরা সহ রাফিনরাও তাকে অনেকবার ডেকেছিল, কিন্তু তন্ময় সেটা না শুনে তার বাড়িতে চলে আসে। রাত 11:45। একজন লোককে একটা ঘরে বেঁধে রাখা হয়েছে। লোকটা ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘরটাতে শুধু একটা হলুদ বাতি জ্বলছে আর মাথার উপর ফ্যান ঘুরছে। লোকটার সর্বাঙ্গে আঘাতের দাগ, যেন কেউ নৃশংসভাবে তাকে মেরেছে, যা বর্ণনার বাহিরে। লোকটার নাম হলো রাফাত। সে হলো আরেক মাস্তান এবং রফিকের লোক। লোকটা পানি পানি করে শব্দ করছে, কিন্তু কেউ আসছে না। হঠাৎ করে একজন ঘরটার দরজা খুলে প্রবেশ করে। তার পরনে নীল প্যান্ট, পাশাপাশি নীল টি শার্ট, যার উপরে কঙ্কালের ছবি এবং তার উপরে একটা নীল জ্যাকেট। মুখে নীল মাস্ক, কঙ্কালের ছবি আঁকা। তার পিছে পিছে আরো 4 জন একই পোশাক পরা লোক ভিতরে প্রবেশ করলো। প্রথমে যে লোকটা এসেছিল তার জন্য চেয়ার টেনে এনে দিল বাকি 4 জনের মধ্যে একজন। আগন্তুকটি চেয়ারে বসলো এবং সামনে থাকা লোকটাকে বলল, বল রাফাত, রফিক কোথায়? আমি সত্যি বলছি, জানি না। এই কথা শুনে আগন্তুকটা তার পায়ে গুলি করলো। রাফাত ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু তাতে মনে হয় আগন্তুকের কোনো মন গড়ল না। তুই সত্যি জানিস না? না ভাই, বিশ্বাস করেন। তাহলে তোর আর এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস তুই। ভাই আপনি কে? আমার নাম শুনবি? তাহলে শোন, আমি হলাম কিংসলেয়ার। কি কিংসলেয়ার? কিরে, তোতলাচ্ছিস কেন? ভাই এবারের মতো মাফ করে দেন, আমি আর কখনো এমন করব না। আমি যাকে একবার টার্গেট করি তাকে আর কোনোভাবেই বাঁচতে দেই না। মাফিয়া গেমের এই রাজ্যে আমার একটাই মূল মন্ত্র, হয় মারো না হয় মরো। বাই তোর সময় শেষ। এই বলে আগন্তুকটি তার হাতে থাকা ডিজার্ট ঈগল দিয়ে রাফাতের উপর গুলি চালায়, যা তার কপাল ভেদ করে বেরিয়ে যায়। সামনে পড়ে আছে এক নিথর দেহ। আগন্তুক তার সহকারী 4 জনের উদ্দেশ্যে বলে, এই লাশটাকে কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ ভাই। আচ্ছা, তোরা তাহলে তোদের কাজ করে আয়। আমি পাশের রুমে বসে আছি, একসাথে বাড়ি ফিরবো আজ। আচ্ছা ভাই। রাত 2:17। তন্ময় এবং রুদ্র, প্রীতম, অভ্রজয় বাড়ি ফিরছে। ওরা একটা কাজে বাহিরে গেছিল। রুদ্র সেখান থেকে তার গন্তব্যে চলে যায়। তন্ময়রা তাদের বাড়িতে ফেরে। তোরা আজকে ভার্সিটিতে যাসনি কেন? না মানে এমনি। এমনি মানে কি? হ্যাঁ সরি ভাই। কাল থেকে যেন একটা দিনও মিস না হয়।
আচ্ছা ভাই। যা, তোরা এখন ঘুমিয়ে পড়। সকাল 9:05। কালকে দেখ, তোর কথা খ্যাতটা না শুনেই চলে গেল। হুম, সেই জন্যই তো এখনো ওর অপেক্ষা করতেছি। ও আসার সাথে সাথেই ওকে বুঝিয়ে দিব আমি কি জিনিস। ওই দেখ খ্যাতটা আসছে। তন্ময় ভার্সিটির ভিতরে আসছে, তখনই নীলাদ্রি ওকে ওর প্রতিশোধ নেওয়ার জন্য ডাক দিতে যায়, কিন্তু তার আগে রাফিনরা তন্ময়ের কাছে চলে যায়, আর যার কারণে নীলাদ্রি আর ডাকে না। কালকে তোকে কতবার ডাকলাম, তুই শুনলি না কেন? ভাব বেড়ে গেছিল নাকি? আসলে ভাই, আমার একটু কাজ ছিল। রাফিন এই কথা শুনে তাকে কষে একটা চড় মারে, তারপর বলে, তোর কিসের কাজ? হ্যাঁ, তুই তো শালা একটা ফকির নেই। তারপর রাফিন তার পকেট থেকে একটা কাগজ বের করে তন্ময়কে দিয়ে বলে, যা, ওটা ওই সামনের মেয়েটাকে গিয়ে দে। আর শোন, ওই মেয়েটার নাম নীরা। আমি কেন দিতে? তন্ময় পুরো কথা বলতে পারল না, কারণ তার আগে রাফিন তাকে আরো একটা কষিয়ে চড় মারে। আর একটাও কথা বলবি না, যা ওকে গিয়ে দে। তন্ময় আর কোনো কথা বলে না, কারণ সে জানে এখন কোনো কথা বলে তাকে আরো মার খেতে হবে। তাই সে চুপচাপ রাফিনের দেওয়া কাগজটা নিয়ে নীরার কাছে যেতে থাকলো। তন্ময় নীরার কাছে যায়। এই নিন। নীরা দেখে তন্ময় একটা কাগজ নিয়ে আসছে। নীরা হলো পুলিশ কমিশনারের মেয়ে। নীরা তন্ময়ের থেকে কাগজটা নেয়। নীরা তারপর সেটা খুলে দেখে, তারপর তন্ময়ের গালে সজোরে একটা চড় মারে। তোর কি যোগ্যতা আছে আমাকে আই লাভ ইউ বলার? শালা ছোট লোক, জানিস আমি কে? আমি হলাম এখানকার পুলিশ কমিশনারের মেয়ে। আর একটা থাপ্পড় মারে তন্ময়কে। আসলে কাগজটাতে লেখা ছিল আই লাভ ইউ, যা দেখে নীরা এতটা রেগে যায়। তন্ময় গালে হাত দিয়ে বলে, আমি এই কাগজটা দেইনি, এই কাগজটা রাফিন ভাই আমাকে দিয়ে আপনাকে দিতে বলল। বলে তন্ময় পিছনে রাফিনদের ইশারে দেখাতে চাই, কিন্তু পিছন ফিরে সে দেখে পিছনের রাফিনরা নেই। নীরা ভাবছে তন্ময় বাঁচার জন্য মিথ্যা বলছে, তাই সে তন্ময়কে আরো চড় মারে। হঠাৎ করে সেখানে নীলাদ্রিরা চলে আসে আর বলে, কি হয়েছে নীরা? নীরা তখন অবধি যা যা ঘটেছে সব বলো। ও এই ব্যাপার। নীরা, তুমি ওকে আমাদের হাতে তুলে দাও, তারপর দেখো আমরা ওর কি করি। আচ্ছা, তোমরাই ওকে সাহায্য করো। এই বলে নীরা চলে গেল। তারপর নীলাদ্রি ও তার বান্ধবীরা মিলে তন্ময়কে কিছুক্ষণ মারল। তারপর সেখানে রাফিনরা আসে আর নীলাদ্রিকে বলে, কি হয়েছে নীলাদ্রি? ও নীরাকে আই লাভ ইউ বলেছে। কি? ওর এত বড় সাহস! এই বলে রাফিনরাও তন্ময়কে পিটাতে থাকে। তন্ময়ের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সে চুপচাপ মার খেয়ে যাচ্ছে। সবে এক জায়গায় জড়ো হয়ে তন্ময়ের মায়ের খাওয়া দেখছে। কেউ কিছু চাইলেও বলতে পারবে না, কারণ রাফিন হলো এমপির ছেলে। হঠাৎ ভার্সিটির বেল দেয়, তাই সবাই ভিতরে চলে যায়। রাফিনরাও তন্ময়কে মারা থামিয়ে দিয়ে চলে যায়। নীলাদ্রি চলে যায়। রাফিন যাওয়ার আগে তন্ময়কে বলে যায়, দেখলি তো তোর কেমন হাল করলাম। নেক্সট টাইম যখন যেখানে রাখবো তখন সেখানে সেই মুহূর্তে চলে আসবে, না হলে তো বুঝতেই পারছিস। এই বলে রাফিন চলে গেল। তন্ময় আর ক্লাস করার অবস্থায় নেই, তাই সে কোনোভাবে উঠে বকুল গাছের নিচে গিয়ে বসলো। তারপর নিজের ঠোঁটে যে পাশ দিয়ে রক্ত পড়ছিল সেদিকটা তার হাতের আঙ্গুল দিয়ে ঝেড়ে ফেলে আর মুচকি হাসে। তন্ময়ের গায়ে এখন বাড়ি ফেরারও শক্তি নেই, কিন্তু সে হঠাৎ করে দেখে তিনজন ছেলে ব্যাগ কাঁধে নিয়ে তার দিকে দৌড়ে আসছে এবং তন্ময় তাদেরকে চিনে। তারপর তাদের দেখে তন্ময়ের মুখে অজান্তে হাসি চলে আসে, কারণ তারা আর কেউ নয়, তারা হলো অভ্র, প্রীতম আর জয়। ওরা আজ ভার্সিটিতে এসেছে। তারা যখন গেট দিয়ে ঢুকবে তখনই তারা দেখে তন্ময় আহত হয়ে বকুল গাছের নিচে বসে আছে। তাই তারা দৌড়ে চলে আসে তন্ময়ের কাছে। ভাই, তোমার এরকম অবস্থা কে করলো? তুমি তাকে কিছু বললা না কেন? কারা তোমাকে মেরে গেছে, তুমি খালি একবার তার নামটা বলো, তারপর দেখো আমরা কি করি। তোরা থামবি? আমি ইচ্ছে করেই কিছু করিনি। একটা কথা শোন, আমরা এখানে কোনো মাস্তানি করতে আসিনি। তাই বলে তোমাকে মেরে যাবে? সিংহ যদি সব সময় গর্জন করে তাহলে তো পাতিবাঘেরাও হালুম করে টাকা ভুলে যাবে। চল, আমায় উঠতে সাহায্য কর আর বাড়ি নিয়ে চল, আজ আর ক্লাস করব না। আচ্ছা ভাই, চলো। তারপর ওরা তিনজন তন্ময়কে আগে ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপর বাড়িতে নিয়ে যায়। ভার্সিটি ছুটি হয়েছে। নীলাটি ও তার সাঙ্গ পাঙ্গরা তন্ময়কে খুঁজছে আরো ধোলাই বা তার সাথে মজা করার জন্য। এদিকে রাফিনও তাকে খুঁজছে একই কারণে, কিন্তু তন্ময় চলে এসেছে, যার কারণে তাদের আর মজা করা হলো না। নীলাদ্রি, ওই ছোট লোকটা চলে গেছে মনে হয় রে। আমারও তাই মনে হচ্ছে রে।
আমাদের আর মজা করা হলো না রে। চল এখন বাড়িতে ফেরা যাক, কাল ওকে দেখে নিব। দোস্ত ফকিনিটা মনে হয় চলে গেছে। আমারও তাই মনে হয়। সালা যাবে কোথায়? কালকেই তো আসবে, সেদিন দেখিস ওর কি অবস্থা করি। আমার মনে হয় ওর মালের পরিমাণ বেশি হয়ে গেছে, তাই সালে সহ্য করতে না পেরে চলে গেছে। হাসতে হাসতে আকাশ বলে। এদিকে তন্ময় শুয়ে ভাবছে ওকে ওরা যেভাবে মারছে, কিন্তু এরা তো জানে না এরা কাকে মারছে। অবশ্য তন্ময় এগুলো এনজয় করছে, কারণ আগে কখনো সে এমন অবস্থার মুখোমুখি হয়নি। তন্ময় এগুলো ভাবছে আর মুচকি মুচকি হাসছে। রাত 12টা, তন্ময় ঘুমিয়ে পড়েছে, কিন্তু প্রীতম, জয়, অভ্র ওরা জেগে আছে। কিন্তু কেন জেগে আছে এটা কেউ জানে না। রাফিন ও তার 3 বন্ধু রাজ, রায়হান, আকাশ গাড়িতে করে বাড়ি ফিরছে এত রাতে বার থেকে। 4 জনই এখন নেশা করে মাতাল হয়ে আছে। রাফিন গাড়ি চালাচ্ছে, কিন্তু সে হঠাৎ দেখে রাস্তার মাঝখানে 4 জন বাইক থামিয়ে তার উপরে শুয়ে আছে। 4 জনের পরনেই একই রঙের নীল পোশাক, মুখে নীল মাস্ক, কঙ্কালের ছবি আঁকানো। রাফিন বিরক্ত হয়ে গাড়ি থেকে নামে আর বলে, খেবে তোরা এভাবে রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করায় রেখেছিস? আর সার্কাস থেকে আসলি নাকি? এগুলো কি পরে আসিস? তোর বাপ। আকাশ, রাজ, রায়হান গাড়ি থেকে নেমে, এই তোরা জানিস আমরা কে? আমি হলাম এখানকার এমপির ছেলে, আর এখানে যারা যারা আছে সবাই নামি দামি মানুষের ছেলে। তার আগে বলতো তোরা কে? কিং স্লেয়ার। ওরা সবাই কিং স্লেয়ারের নাম শুনতেই ঘাবড়ে যায়। তখন রায়হান বলে, আমাদের কি বোকাচোদা মনে হয় তোর, যে তুই বলবি কিং স্লেয়ার আর আমরা বিশ্বাস করে নিব? সঙ্গে সঙ্গে আগন্তুক 4টা গুলি চালায়, যেটা রায়হানের পায়ে এসে লাগে। তারপরই ওরা 4 জনের সেই দিন ক্লাসে নীলাদ্রির দেওয়া বর্ণনা কিং স্লেয়ারের পোশাক সম্পর্কে মনে পড়ে যায়, যার সামনে থাকা 4 জন আগন্তুকের সাথে পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। ওরা পরক্ষণে আগন্তুকদের পায়ে পড়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাদের এবারের মতো মাফ করে দিন। আর কখনো আমরা এমনটা করব না। আর আমরা কি ভুল করেছি ভাই? আমরা আর সেই ভুল কখনো করব না। আগন্তুক 4 জন কোনো কথা বলে না। ওদের হকি স্টিক দিয়ে বেধড়ক মারতে শুরু করে। তারা তাকে মারছে আর বলছে, নিরীহদের উপর অত্যাচার করতে তাদেরকে মারতে খুব মজা লাগে তোদের না? দাঁড়া, আজকে তোদের সব মজা বের করে দেব। গরিবদের মানুষ বলে মনে হয় না তোদের, তাই না? তোদের কাজ শিক্ষা দিয়ে দিব। খুব বড় মাস্তান হয়ে গেছিস, তাই না? এখন তোদের মাস্তানি কয়ে গেল বল? র্যাগিংও করিস আবার, তাই না? এভাবে আগন্তুক ওদের আরো কিছুক্ষণ পেটাতে থাকে। তারপর তারা চলে যায় আর বলে, আর কোনোদিন যদি কোনো গরিব বা নিরীহ বা যে কেউ মারিস, তবে তাদের উপর কোনো অত্যাচার এমনকি র্যাগিং করিস, তাহলে সেদিনই হবে তোদের জীবনের শেষ দিন। 4 জন আগন্তুক একসাথে। সকাল 8:30। তন্ময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তারপর সে শুভ্রদের রুমে গিয়ে দেখে তারা ঘুমোচ্ছে। তারপর সে বলে, এই অপদার্থের দল, ওঠ, অনেক ঘুমাইছিস, আর একটু ঘুমাই না। 3 জন একসাথে তন্ময়ের কথা শুনে 1 বালতি জল এনে তার গায়ে ঢেলে দেয়। তারা একজন লাফ দিয়ে ওঠে, ওয়াশরুমে দৌড়াতে থাকে। তারপর তারা ফ্রেশ হয়ে আসে। তারপর তন্ময় সহ ওরা 3 জন সকালের খাবার খেতে বসে। তন্ময়ের সকাল করে খবর দেখার অভ্যাস, তাই সে টিভি চালু করে সময় চ্যানেলে দেয়। সেখানে বলছে, প্রিয় দর্শক, কিং স্লেয়ার গতকাল রাতে এমপির ছেলে ও তার বন্ধুদের উপর হামলা করে। তারা এখন হসপিটালে ভর্তি। তাদেরকে অনেক নির্মমভাবে মারা হয়েছে। এমপি সাহেবের ছেলে রাফিন এর কাছ থেকে জানা যায় তারা সংখ্যায় 4 জন ছিল। এমপি সাহেবের এই বিষয় নিয়ে খুব চিন্তা। তন্ময় এইরকম খবর দেখে খুব অবাক হয়, আর সে এটা বিশ্বাস করতে পারছিল না। তন্ময়, অভ্র, জয় প্রীতমের দিকে তাকায়, আর তন্ময় দেখে তারা মাথা নিচু করে হাসছে। তন্ময় ওদের হাসির কারণ বুঝে গেছে। নীলাদ্রি ভার্সিটিতে এসে জানতে পারে যে গতকাল রাতে রাফিনদেরকে নাকি কিং স্লেয়ার এসে বেধড়ক মার মেরেছে। তাই তারা আজ বিকেলে হসপিটালে যাবে রাফিকে দেখতে। কিন্তু তার আগে তারা ঠিক করে যে আজ তন্ময় ভার্সিটিতে আসলে তাকে আজ একটা শিক্ষা দিবে, কারণ নীলাদ্রিদের উদ্দেশ্য তন্ময়কে ভার্সিটি থেকে তাড়ানো। নীলাদ্রি তার বান্ধবীদের সাথে ক্যাম্পাসে বসে গল্প করতেছে। হঠাৎ সিয়ামের লোকজন 4টা বাইক নিয়ে ভিতরে প্রবেশ করে। প্রতি বাইকে 2 জন করে বসে আছে। কারোর হাতে হকি স্টিক, আবার কারোর হাতে পিস্তল। রফিকের পরেই ঢাকার সব থেকে বড় মাস্তান সিয়াম, কিন্তু সে রফিকের কথা মানে না।
সিয়াম আগে কিংসলেয়ারের হয়ে কাজ করত, কিন্তু হঠাৎ করে কিংসলেয়ার হারিয়ে যাওয়ার সে খুব কষ্ট পায়। সিয়ামের লোকজন মাঝে মধ্যে ভার্সিটিতে আসে, আর যাকে হাতের কাছে পায় তাকে ইচ্ছে মতো মারতে থাকে। তার কোনো মেয়ে দেখতে পেলে তাকে টিচ করতে কেউ তাকে বাধা দিতে পারে না। এগুলো ব্যাপার সিয়াম জানে না। সিয়ামের যে 8 জন লোক ভার্সিটিতে আসছে তাদের মধ্যে প্রধান হলো রিয়ান। সিয়ামের লোকজনদের দেখে ভার্সিটির সবাই ভার্সিটি ক্যাম্পাস থেকে ভার্সিটির ভিতরে পালাতে থাকে। নীলাদ্রি ওদের ভয় পায় না, তাই যেতে চাইছিল না, কিন্তু ওর বান্ধবীরা ওকে জোর করে নিয়ে যেতে থাকে। কিন্তু নীলাদ্রি সহ ওর বান্ধবীরা কেউ সঠিক সময়ে ঢুকতে পায়নি। তার আগে সিয়ামের লোকেরা এসে তাদেরকে ঘিরে মোটরসাইকেল নিয়ে বৃত্তের মতো ঘুরতে থাকে, আর তারা বলে, কি গো সুন্দরীরা, আমাদের দেখে পালাচ্ছ কেন? ভয় পেয়েছে বোধহয় ভাই। নীলাদ্রি বলে ওঠে, আমাদের যেতে দে ভেতরে। এত দেরি কিসের সুন্দরী? আমাদের ছেড়ে দে, নইলে কিন্তু আমি আমার বাবাকে ফোন করব। রিয়ান বাইক থেকে নেমে নীলাদ্রির ওড়না ধরে বলে, কর, তোর বাপকে ফোন কর, দেখি কি করতে পারে তোর বাপ। কিন্তু হঠাৎ করে রিয়ান অনুভব করে যে তার হাতের মধ্যে কেউ একজন হাত রেখেছে, আর সেটা আর কেউ না, সেটা হলো তন্ময়। তন্ময় ভার্সিটিতে যখন ঢুকতে যাবে তখন দেখে একদল ছেলে মেয়েদেরকে টিচ করছে। তন্ময় মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে, তাই সে রিয়ানের হাত থেকে নীলাদ্রি ওড়না ছাড়িয়ে নীলাদ্রি ও তার বান্ধবীদের বলে, আপনারা ভিতরে যান। কিন্তু আমি বললাম তো, আপনি ভিতরে যান। নীলাদ্রিটা দূরে চলে যায়, কিন্তু দূর থেকে তারা সবটা দেখতে থাকে। ওই হিরো, তুই কে বে? তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমাদের সাথে মাস্তানি করতে আসছিস? সাহসের আর কি দেখলি? তবে শোন, একটা সিংহ যদি জঙ্গলের 100টা বাঘের সামনে গিয়ে দাঁড়ায়, তবুও সেই বাঘগুলো তাকে রাজা করে ডাকতে ভোলে না, আর তোরা তো সামান্য কুকুর মাত্র। তন্ময় এই বলে জোরে জোরে হাসতে থাকে। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? রিয়ান তন্ময়ের কলার ধরে বলল, জানিস তুই আমরা সিয়াম ভাইয়ের লোক। ও আচ্ছা, সিয়ামের লোক তোরা? তা সিয়াম কি তোদের কৃতকর্মের কথা জানে? কি তুই সিয়াম ভাইয়ের নাম ধরলি? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। নীলাদ্রিরা শুধু দূর থেকে তন্ময়ের হাবভাব দেখছে যে তন্ময় ওদের সামনে দাঁড়িয়ে হাসছে, যা আজ অব্দি কেউ করেনি এখানকার। আজ নীলাদ্রির কাছে তন্ময়কে কেমন জানি অন্যরকম লাগছে। আজ তন্ময় একেবারে খ্যাত হয়ে আসেনি, জামা কাপড় মোটামুটি পরিপাটি, চুলগুলো মাথার ডান পাশে করে রাখা। কেন জানি আজ তন্ময়কে নীলাদ্রির কাছে আগের থেকে আলাদা লাগছে। এইদিকে তন্ময়কে রিয়ানরা ইচ্ছে মতো মারতে থাকে। নীলাদ্রি তন্ময়কে মারতে দেখে সেখানে আসতে থাকে, কিন্তু তার বান্ধবীরা তাকে বাধা দেয়। এখন তারা শুধু দূর থেকে তন্ময়ের মার খাওয়া দেখছে। এই তো গতকাল তন্ময়কে যখন রাফিনরা মারছিল তখন নীলাদ্রি কত হাসছিল, মজা পাচ্ছিল, তাহলে আজ কেন তার মন তন্ময়ের মার খাওয়া দেখে আটকাতে চাচ্ছে রিয়ানের থেকে? এদিকে রিয়ানরা তন্ময়কে হকি স্টিক দিয়ে মারতে থাকে। তন্ময়ের ঠোঁট ফেটে রক্ত পড়ছে, তার কপাল কেটে রক্ত পড়ছে, কিন্তু তন্ময় তাও কোনো শব্দ করছে না, চুপচাপ মার খেয়ে যাচ্ছে আর মুচকি হাসছে। ভাই ওকে বরং সিয়াম ভাইয়ের কাছে নিয়ে যাই, তারপর উনি না হয় এর ভাবলীলা সঙ্গ করবেন। ঠিক বলেছিস, এবার একে ধর, একে ভাইয়ের কাছে নিয়ে যাব। তারপর ওরা তন্ময়কে ধরে নিয়ে যায়। তন্ময়কে তুলে নিয়ে যাওয়া দেখে নীলাদ্রি তার বাবাকে ফোন করে বলে, বাবা, সিয়ামের লোকেরা আমার বন্ধুকে ধরে নিয়ে গেছে। আমার কিছু করার নেই মা, ওদের সাথে ঝামেলা করলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর ওরা অনেক খারাপ, আমায় ভুল বুঝিস না মা। নীলাদ্রি রাগ করে ফোন কেটে দেয়। আর সে ভাবছে তার আর কিছু করে নেই। সে ভাবছে তন্ময়কে ওরা কি করবে, কারণ আজ অব্দি তারা যাদেরকে ধরে নিয়ে গেছে তারা আর কখনো ফিরে আসেনি। নীলাদ্রি মনে মনে বলে, ইস রে, বেচারা আমাকে বাঁচাতে এসে নিজেকে কত বড় বিপদের মধ্যে ফেলে দিল। এদিকে তন্ময়কে হাত পা বাঁধা অবস্থায় বন্দি করে রেখেছে রিয়ানরা। শ্যামকে খোঁজ দিতে গেছে। নীলাদ্রি বাড়িতে চলে এসেছে। তার মনে শুধু একটা কথাই চিন্তা যে তন্ময়ের কি হবে। তন্ময়কে কি সিয়ামের লোকেরা মেরে ফেলবে? নীলাদ্রির মনে অজানা আতঙ্ক, অজানা ভয়ের সৃষ্টি হচ্ছে, যার সূচনা কোথায়, সমাপ্তি বা কোথায় সেটা কেউ জানে না। কেন জানি না আজ তার মন তন্ময়ের জন্য উদ্বিগ্ন। এসব ভাবতে ভাবতে নীলাদ্রির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ নীলাদ্রি অনুভব করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে নিজেই অবাক হয় কেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে।
সে তন্ময়কে সহ্য করতে পারতো না, তাহলে আজ কেন তার জন্য তার মন এত কাঁদছে? কেন বা সে তাকে নিয়ে এত ভাবছে? নীলাদ্রি আর ভাবতে পারে না, তার মাথা প্রচন্ড ব্যথা করছে, তাই সে হঠাৎ ঘুমিয়ে পড়ে। আসলে আমরা মানুষেরা প্রায় এরকমই, যাকে প্রথমে বেশি অবহেলা করি, যাকে নিয়ে প্রথমে খুব মজা করি, তাকে যদি হঠাৎ করে আমার চোখের সামনে দেখতে না পারি, তার যদি কোনো ক্ষতি হচ্ছে এটা আমরা চোখের সামনে দেখতে পারি, আমাদের মনে আপনা আপনি তার জন্য এক অদ্ভুত মায়ার সৃষ্টি হয়। আর ঠিক সেই মায়া থেকে সৃষ্টি হয় অফুরন্ত ভালোবাসা, তাকে চাওয়ার, তাকে সবসময় চোখের সামনে রাখার, তাকে সময় দেওয়ার প্রবল ইচ্ছা। এই লক্ষণটি বেশিরভাগ মেয়েদের মধ্যেই দেখা যায়। এদিকে তন্ময়কে এক ঘরে হাত পা বাঁধা অবস্থায় বন্দি করে রিয়ান ও তার সাঙ্গপাঙ্গারা সিয়ামকে ডেকে আনতে গেছে। তার আজকে চায় এই সিয়ামের হাতেই যেন তন্ময়ের বিনাশ ঘটে। তন্ময়ের কপাল বেয়ে রক্ত পড়ছে, ঠোঁট ফেটে রক্ত পড়ছে, তাতে তার এক ফোঁটাও ভ্রুক্ষেপ নেই। সে যেন জানে, যেন তার সঙ্গে এগুলো হওয়ারই। সে মনে মনে রিয়ান ও তার সাঙ্গপাঙ্গদের কর্মকাণ্ড দেখে হাসছে। এই হাসির কারণটা আজও অজানা। তন্ময়ের মাথার উপর ঘুরছে একটা ছোট্ট সিলিং ফ্যান, আর ঘরটাতে একটা 40 ওয়াটের লাল বাল্ব জ্বলছে। হঠাৎ বন্ধ ঘরটায় দরজার খোলার আওয়াজ এলো এবং দরজা খুলে ভিতরে প্রবেশ করলো সিয়াম এবং তার সাথে আরো অনেক লোক, সঙ্গে রিয়ানো। তন্ময় হাঁটু মেরে বসে তার মাথা নিচু করে বসে আছে। তন্ময়ের মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না, কারণ তন্ময়ের সামনে বড় বড় চুলগুলো এলোমেলো হয়ে তার মুখের উপর পড়ে আছে, যার কারণে তার মুখ ঠিক বোঝা যাচ্ছে না। রিয়ান বলল, ভাই, এই সে হারামি যে কিনা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, আপনার নাম ধরে কথা বলেছে। ও, এই সেই সাহসী ব্যক্তি যে কিনা আমাকে সম্মান করেনি? জি ভাই, ভাই একে তাড়াতাড়ি শুট করে দিন, এর আর এই সমাজে বাঁচার কোনো অধিকার নেই। আচ্ছা, দাঁড়া দাঁড়া, এই মাথা নিচু করে কেন আছি? ভাই, মৃত্যুর ভয়ে হয়তো পাগল হয়ে গেছে। আরে আমাকে তো একটু দেখতে দে, কে এই সাহসী ব্যক্তি যে কিনা আমার লোকেদের সাথে খারাপ ব্যবহার করে, আমাকে অসম্মান করে? ভাই, ওকে অত দেখার কিছু নেই, ও শালা পুরোই একটা খ্যাট। আরে রিয়ান, যা তো, তুই শুধু শুধু সময় নষ্ট করাচ্ছিস। এখন যা, ওর মুখটা উঁচু কর, আমিও তো দেখি কে। আচ্ছা ভাই। রিয়ান ধীরে ধীরে তন্ময়ের কাছে যায়, আর এদিকে ঘরটার ভিতরে একটা চেয়ার আছে সিয়ামের বসার জন্য, কিন্তু সিয়াম এখনো দাঁড়িয়ে আছে। সিয়ামের হাতে একটা বন্দুক আছে। সিয়াম খুব আগ্রহী ছেলেটার মুখ দেখার জন্য। রিয়ান তন্ময়ের কাছে গিয়ে ওর চুলগুলো টেনে ধরে ওর মাথা উঁচু করে এবং তন্ময়ের মুখটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু সিয়াম যখনই তন্ময়ের মুখের দিকে তাকালো, যেন সে বাকরুদ্ধ হয়ে গেছে। সে যেন বিস্ময়ের চরম সীমায় তার হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে সে হাঁটু গেড়ে বসে যায় এবং তখন তার মুখ দিয়ে কেবল একটি শব্দই উচ্চারিত হয়, সেটা হলো, ভাই আপনি? সিয়ামের হাঁটু গেড়ে বসে যাওয়া দেখে সবাই বোঝা যায় যে এ হয়তো এমন কোনো ব্যক্তি যার ক্ষমতা সিয়ামের থেকে অনেক বেশি। তাই সিয়ামের লোকেরাও হাঁটু গেড়ে বসে যায়, রিয়ানরাও ওইভাবেই বসে যায় এবং তখনই তন্ময় জোরে হেসে ওঠে, চেয়ার টেনে নিয়ে বসে পড়ে এবং তখনই রিয়ান তন্ময়ের পায়ে পড়ে যায় আর বলে, ভাই, আমি জানি না আপনি কে, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে আপনি হয়তো অনেক বড় কোনো ব্যক্তি। ভাই, আমাদের ক্ষমা করে দেন। রিয়ানের দেখা দেখি আরো বাকি 7 জন যারা ভার্সিটিতে গিয়েছিল রিয়ানের সাথে। তন্ময় হঠাৎ করে তার পায়ের জুতোই ওখান থেকে লুকানো বন্দুক বের করে বলে, আমার কাছে অন্যায়কারীদের কোনো ক্ষমা নেই, তাও তোরা আবার মেয়েদের সাথে অন্যায় করিস? শোন, মেয়েরা হলো মায়ের জাত, আর তোরা যে এই কাজগুলো করিস এটা কি সিয়াম জানে? না ভাই, আমার কাছে তোদের কোনো ক্ষমা নেই। এই বলে তন্ময় রিয়ান সহ ওই 7 জনের কপাল বরাবর গুলি করে, তারপর হাসতে থাকে। এতক্ষণ সিয়াম শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। তারপর বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি ওদের কথায় আপনাকে মারতে আসলাম। আসলে ভাই আমি জানতাম না যে ওরা মেয়েদের উত্ত্যক্ত করার জন্য জঘন্য কাজ করত। আমি জানি এটা তুই জানিস না, কারণ এটা তুই জানলে কখনোই ওদের তুই এমনটা করতে দিতিস না। কিন্তু ভাই আপনি এতদিন কোথায় ছিলেন, আর কোথায় বা হারিয়ে গিয়েছিলেন? সে অনেক বড় এক কাহিনী রে, অন্য কোনো দিন বলবো নি। আচ্ছা ভাই। আচ্ছা থাক, আমার এখন যেতে হবে। ভাই একটু দাঁড়ান। তন্ময় চলে যেতে ধরেছিল, কিন্তু সিয়াম তাকে দাঁড়াতে বলে। সে দাঁড়িয়ে যায়। তারপর সিয়াম তার সব লোকেদের উদ্দেশ্যে বলে,
তোরা দেখতে চেয়েছিলি না যে কে আমার বস? এই দেখ, উনি হলেন আমার বস, আর উনি হলেন কিংসলেয়ার। সবাই কিংসলেয়ারের নাম শুনি চমকে ওঠে। তারপর একটা মুচকি হাসি হেসে সেখান থেকে তার শার্টের কলারটা ঝাড়ি দিয়ে বেরিয়ে আসে। তারপর সে তার বাড়িতে চলে আসে। হ্যাঁ, আপনারা সবাই যেটা আন্দাজ করেছেন সেটাই ঠিক, কারণ এই তন্ময়ী হলো সেই কিংসলেয়ার। এই তন্ময়ী হলো সেই হিংস্র ব্যক্তি যে কিনা অপরাধীদের ধ্বংস করে। সমাজে ভালো মানুষের মুখে পড়ে থাকা কিছু অসাধু মানুষের জন্য এই তন্ময়ী হলো কিংসলেয়ার নামক আতঙ্ক, যার হিংস্রতা হায়নার থেকেও বড্ড বেশি, যার রাজকীয় স্টাইল সিংহর থেকেও কম না। এই কিংসলেয়ার নামক তন্ময়ী 3 বছর আগে হারিয়ে গিয়েছিল, কিন্তু সে আবার ফিরে এসেছে অপরাধীদের ধ্বংস করতে। আর এই অপ্রপিতম জয় রুদ্র এরাই হলো কিংসলেয়ারের সহযোগী। তন্ময় এখন শুধু রফিককে খুঁজছে, কারণ রফিক হলো তার শিকার। তন্ময় কি পারবে রফিককে খুঁজে বের করে তাকে তার কৃতকর্মের শাস্তি দিতে? জানতে হলে থাকতে হবে কিংসলেয়ার গল্পের সাথে। তন্ময় সেখান থেকে বাড়িতে চলে আসে। তারপরে সে টানা 5 দিন ভার্সিটিতে যায় না। আর এই কয়দিনে নীলাদ্রি তাকে খুব খুঁজেছে, সারাটা দিন তাকে নিয়ে ভেবেছে, এমনকি কেঁদেছে পর্যন্ত, কারণ তার জন্যই আজ তন্ময়ের এই অবস্থা। নীলাদ্রি ধরে নিয়েছে তারা হয়তো তন্ময়কে শেষ করে দিয়েছে। নীলাদ্রি এই কয়টা দিন কারোর সাথে খারাপ ব্যবহার বা র্যাগিং করেনি। এতদিনে রাফিনরাও সুস্থ হয়ে আবার সবার সাথে খারাপ ব্যবহার, সবাইকে বিনা কারণে মারা, সবাইকে র্যাগিং দেওয়া শুরু করে দিয়েছে। এক কথায় বলতে গেলে তারা আবার আগের মতো হয়ে গেছে। আসলে কথায় আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না, রাফিনদের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। তন্ময় আজ ঠিক করে সে আজ ভার্সিটিতে যাবে, তাই সে রেডি হচ্ছে। আজ সে একেবারে খ্যাতের মতো জামা কাপড় পরেনি, আবার সে অত স্টাইল করেও জামা কাপড় পরেনি, মধ্যবিত্তরা যেমন পরে সেই রকম। আজকে তন্ময়ের সাথে জয়, অভ্র, প্রীতমও যাবে, কারণ তারাও ভার্সিটিতে বাংলা 2য় বর্ষে পড়ে। তন্ময়ের 1 বছরের জুনিয়র। তন্ময় এবং অভ্ররা ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা হয়। তারা ভার্সিটিতে পৌঁছে যায়। তারা একসাথে সবাই গেট দিয়ে ঢুকে ভাগাভাগি হয়ে যে যার ক্লাসের দিকে চলে যায়। তন্ময় ও তার ক্লাসের দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ শুনতে পায় যে কে যেন তাকে ডাকছে। তন্ময় পিছনে ফিরে দেখে একজন মেয়ে তার দিকে দৌড়ে আসছে, আর মেয়েটাকেও সে ভালো করে চিনে, সে হলো নীলাদ্রি। নীলাদ্রি তন্ময়কে দেখে বড্ড বেশি খুশি হয়, যা হয়তো তার ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তন্ময়ের বাম হাতের ব্যান্ডেজ ছিল অনেকটাই কেটে গেছে, তাই তো। নীলাদ্রি দৌড়ে তন্ময়ের কাছে সে থেমে যায়। তারপর সে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর বলে, থ্যাংক গড, তোমার কিচ্ছু হয়নি, তুমি ঠিক আছো তো? নীলাদ্রি তন্ময়ের বাম হাতটা ধরে। আউস। সরি, আমি খুশির ঠেলায় তোমাকে ব্যথা দিয়ে ফেললাম, সরি প্লিজ। আমি মনে মনে ভাবতেছি এর আবার কি হলো, এত ভালো ব্যবহার করছে যে। তারপর আমি বললাম, ইটস ওকে। তা তোমাকে ওরা ছেড়ে দিল? হ্যাঁ, আমি ওদের সামনে অনেক কেঁদেছি, অনেক ক্ষমা চেয়েছি, তাই ওরা আমাকে ক্ষমা করে দিয়েছে। ও আচ্ছা। আর আমি সরি তোমাকে। কিন্তু কেন? তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করার জন্য। আমি ওগুলো কিছু মনে রাখিনি। আমি গরিব, আমি ছোট লোক, আমার কোনো স্ট্যাটাস নেই, তাই আপনাদের মতো বড় লোকের এসব সামান্য অপমান আমি মনে রাখি না। রাগ করে আছো কেন? সরি তো বললামই। রাগ কই করলাম, যা সত্য তাই বললাম। খুব কথা বলতে পারো তো? জানি না সেটা। আচ্ছা, তুমি সেই দিন আমাকে বাঁচাতে আসছিলে কেন? তুমি তো জানতে যে তুমি ওদের সাথে পারবে না। আসলে আমি মেয়ে জাতিকে খুব সম্মান করি, আর মেয়েরা হলো মায়ের জাতি। চোখের সামনে কোনো মেয়ের সম্মানহানি হচ্ছে, এটা অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার শিক্ষা আমি পাইনি। বেশ বললে তো। আচ্ছা, আমি এখন আসি। তন্ময় আর সেখানে দাঁড়ায় না, কারণ এখানে আর বেশিক্ষণ দাঁড়ালে যে কি থেকে কি বলে দেয়। তন্ময় ওখান থেকে চলে যাওয়ার পর নীলাদ্রি মনে মনে ভাবে, ছেলেটা কি অদ্ভুত, তাই না? এদিকে কত সুন্দর কথা বলতে পারে, কিন্তু আবার কিরকম সবার সামনে খ্যাত হয়ে থাকে। ও, আমি তো ভুলেই গেছি যে ও গরিব ঘরের ছেলে। তার মধ্যে ওর বাবা মাও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিজের খরচ নিজেই চালায় না। আজ বরং ভার্সিটি শেষ করে
ওকে শপিং মলে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর ড্রেস কিনে দিব। নীলাদ্রি এসব নানা রকমের চিন্তা ভাবনা মনে মনে করতে থাকে। এদিকে নীলাদ্রি যখন তন্ময়ের হাত ধরেছিল তখন রাফিন সেটা দেখেছিল। সে তন্ময়ের উপর প্রচণ্ড রেগে আছে। তন্ময় যখন তাদের সামনে দিয়ে তার ক্লাসরুমের দিকে যাচ্ছিল তখন রাফিন তন্ময়কে ডাক দেয়। ওখানে রাফিনের সঙ্গে আকাশ, রায়হান, রাজও ছিল। তন্ময় রাফিনদের কাছে গেল এবং বলল, ভাইয়া আমাকে ডাকলেন যে, কিছু কি বলবেন? রাফিন কোনো কথা ছাড়াই তন্ময়কে কষে একটা চড় মারে, তারপর বলে, তোর সাহস কি করে হলো নীলাদ্রির সাথে কথা বলার? আসলে ভাই, আমি আগে ওনার সাথে কথা বলতে চাইনি, উনি আমাকে আগে ডেকেছিলেন। তন্ময় গালে হাত দিয়ে, তুই রাফিনের উপর দিয়ে কথা বলিস? আমরা কি তাহলে সবাই যা দেখলাম সব মিথ্যা? আসলে আমি সেটা বলতে চাইনি। তুই চুপ কর। রায়হান, তুই যা তো, অনেকগুলো ডিম কিনে নিয়ে আয়, আজকে ওর মাথায় ডিম ফাটাবো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। যা রায়হান, তাড়াতাড়ি যা। আচ্ছা তোরা দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। রায়হান চলে যায় ডিম আনতে। তন্ময় তাদের কাছে অনেকবার ক্ষমা চেয়েছে, অনেকবার করেছে অনুরোধ, তারা যেন এমনটা না করে। রায়হান ডিম কিনে নিয়ে এসে রাফিনের হাতে দেয়। তারপর রাফিন তন্ময়ের হাত টেনে ধরে তাকে ক্যাম্পাসের মধ্যে নিয়ে আসে। ক্যাম্পাসে নীলাদ্রি তার বান্ধবীদের সাথে তন্ময়কে নিয়ে গল্প করছিল। তন্ময়কে এভাবে মাঠের মধ্যে নিয়ে আসে নীলাদ্রিটা সহ সবাই তন্ময়ের দিকে তাকায়, অভ্ররাও ওই দিকে তাকায়। রাফিন একটা ডিম নিয়ে বলে, আজকে তোকে নীলাদ্রির সাথে কথা বলার শখ মিটিয়ে দেব। প্লিজ এমনটা করবেন না। রাফিন আর দেরি করে না, তন্ময়ের মাথায় সে সজোরে একটা ডিম ফাটায়। তন্ময়ের মুখ সহ চুল ডিম মেখে শেষ। তারপর রাফিন আরও একটা ডিম নিয়ে ফাটাতে যাবে। অপরা এই দৃশ্য দেখি খুব রেগে যায়। তারপর তারা দেখে যে রাফিন আরও একটা ডিম ফাটাতে যাচ্ছে তার মাথায়, তাই তারা দৌড়ে যাওয়া শুরু করে তাদের দিকে। রাফিনদের আটকাবে বলে, কিন্তু তারা মাঝপথে থেমে যায়, কারণ তারা দেখে যে রাফিন যখন আরেকটা ডিম ফাটাতে যাবে তখনই একটা মেয়ে এসে রাফিনের হাত ধরে, আর সে হলো নীলাদ্রি। নীলাদ্রি রাফিনের হাত ধরে সিটকে মেরে রাফিনের গালে একটা সজোরে চড় মারে। তারপর সে বলা শুরু করে, রাফিন নীলাদ্রির থেকে এমন চড় খাবে আর অপমানিত হবে, তাও আবার একটা খ্যাত ছোটলোক ছেলে তন্ময়ের জন্য, তা সে কখনো ভাবেনি। রাফিন রাগে অপমানে গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে। নীলাদ্রি রাফিনকে চড় মেরে বলে, গেট লস্ট। আমার কথাটা তো শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। আই সে গেট লস্ট। রাফিন আর কোনো কথা বলল না, সে তার বন্ধুদের নিয়ে ওখান থেকে চলে গেল। তন্ময় এতক্ষণ সব দেখছিল, সে ভাবতে পারছে না যে নীলাদ্রি এসে রাফিনদের সাথে খারাপ ব্যবহার, তাও আবার তার জন্য। নীলাদ্রি তন্ময়কে বলে, নিজেকে বাঁচানোরও কি সাহস নেই তোমার? এমনি সময় তো খুব বড় বড় কথা বলল। তন্ময় মাথা নিচু করে আছে। হঠাৎ করে এখানে অভ্রতের আগমন ঘটলো। তারা এসেই বলতে থাকে, ভাই তুমি ঠিক আছে তো? আমি ঠিক আছি। তুমি ওদের কিছু বললো না কেন? হ্যাঁ বলো, তুমি ওদের কিছু বলো না কেন? কি আর বলবো বল, ওরা হলো বড় লোক আর আমি হলাম গরিব। তন্ময় ওদেরকে চোখ মেরে বলল, সেটা নীলাদ্রির চোখে পড়ল না। ওরাও বিষয়টা বুঝে ফেলে। ভাই সেটাও তো ঠিক। নীলাদ্রি এদের চিনে না, তাই সে তন্ময়কে প্রশ্ন করে, তন্ময়, এরা কারা? ও, এরা হলো আমার সাথেই থাকে, আমরা একই গ্রামে থাকতাম তো, সেখানকার ছোট ভাইয়েরা। হ্যাঁ ভাবি, আমরা ওনার ছোট ভাই। ভাবি? কে তোদের ভাবি? কেন, এই যে উনি। অভ্র নীলাদ্রিকে দেখিয়ে পড়ল। নীলাদ্রি কিছু বলে না, সম্ভবত লজ্জায় মাথা নিচু করে ফেলে। আরে না, কি যা তা বলছিস, উনি তোদের ভাবি না, এমনি এখানে অন্যায় হচ্ছিল তাই আমাকে বাঁচাতে এসেছে। ও সরি, আমরা বুঝতে পারিনি। তিনজন একসাথে। কোনো ব্যাপার না। নীলাদ্রি এই কথা বলে দৌড়ে সেখান থেকে ভার্সিটির ভিতরে চলে যায়। তন্ময় ওইখান থেকে তার মাথা চোখ মুখ ধুয়ে সেখান থেকে চলে যায় তার ক্লাসরুমে। তন্ময় ক্লাসরুমে গিয়ে সবার শেষের বেঞ্চে বসলো। তন্ময় যখন শেষের বেঞ্চে বসার জন্য যাচ্ছিল তখন নীলাদ্রি তার দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়েছিল। রাফিনরা এখনো ক্লাসে আসেনি, হয়তো আজকে আর আসবেও না। হঠাৎ ক্লাসরুমে স্যারের আগমন ঘটলো। ক্লাসের সবাই ওনাকে দেখে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলো। স্যার এসে সবাইকে বসতে বললো, তারপর বলল, স্টুডেন্টস, আমি তোমাদেরকে বলেছিলাম যে এক স্পেশাল অফিসারকে কিংসলেয়ারকে ধরার দায়িত্ব দেওয়া হবে প্রশাসন থেকে। হ্যাঁ স্যার। খবর পাওয়া গেছে যে
অলরেডি সেই অফিসারকে দায়িত্ব দেওয়া হয়ে গেছে এবং সে তার কাজ শুরু করে দিয়েছে। স্যার, তার নাম কি? তার নাম আমি কেন, কেউ জানে না। এমনকি সে ছেলে না মেয়ে তাও আমরা কেউ ঠিক মতো জানি না। স্যার, তাহলে রহস্যকে ভেদ করতে সরকারও একটা রহস্যকে সৃষ্টি করেছে, তাই না? ইয়েস নীলাদ্রিতা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এখন প্রশ্ন একটাই, সেই স্পেশাল অফিসার কি ধরতে পারবে কিংসলেয়ারকে, নাকি সেও তার হাতেই ধ্বংস হবে? না নীলাদ্রিতা, কিংসলেয়ার আজ অবধি কোনো নির্দোষ অপরাধীকে মারেনি, তাই আমার মনে হয় না যে সে ওই অফিসার এর সাথে এমনটা করবে। তন্ময় এতক্ষণ কথাগুলো শুনছিল আর মুচকি হাসছিল। সেই হাসির কারণটা কেউ জানে না। এই হাসি কি কোনো আনন্দের বহিঃপ্রকাশ, নাকি কোনো বিষণ্ণতার সংকেত, নাকি কোনো ধ্বংসের আগামী প্রতিচ্ছবি? স্যার আর এই বিষয়ে কোনো কথা বলল না। সে তার মতো করে ক্লাস নিতে চলে গেল। ক্লাস চলাকালীন সময়ে নীলাদ্রি কেমন এক দৃষ্টিতে তাকিয়েছিল তন্ময়ের দিকে। তন্ময় সেটা ঠিকই লক্ষ্য করেছে। তন্ময় বুঝতে পারছে না যে এই মেয়ের মনে আসলে চলছেটা কি। আগে যে মেয়েটা তাকে এত অপমান করত, সেই মেয়ে আজ তাকে রাফিনদের হাত থেকে বাঁচালো। এমনকি পুরো ক্লাসের সময়টা তার দিকে তাকিয়েছিল। হঠাৎ তন্ময় দেখলো যে নীলাদ্রি তার ব্যাগ কাঁধে নিয়ে তার দিকে অগ্রসর হচ্ছে। নীলাদ্রি তন্ময়ের কাছে এসে বলল, চলো। কোথায়? এত প্রশ্ন করো কেন? এত প্রশ্ন আমার একদমই পছন্দ নয়। কিন্তু আমি আপনার সাথে কেনই বা যাব? আর কোথায় যাব? আমি যেতে বলেছি তাই যাবি। আমি যাব না। আমার মাথা গরম করাস দিস না, তাহলে কিন্তু ভালো হবে না। কিন্তু পুরো কথা বলার সুযোগ না দিয়ে নীলাদ্রি জোর করে তন্ময়ের শার্টের কলার ধরে টানতে টানতে তার গাড়ির কাছে নিয়ে গেল। এরপর সে গাড়িতে উঠে তন্ময়কে উঠতে বলল। তন্ময় মনে মনে ভাবলো যে এখন যে পরিমাণ রেগে আছে তাই আর তর্ক করা ঠিক হবে না। তাই তন্ময় গিয়ে গাড়ির পিছনে ছিটে বসে পড়ল। বসার সাথে সাথেই খুব রাগান্বিত কণ্ঠে শুনতে পেল, আমার কি তোর ড্রাইভার মনে হয়? যে পেছনে বসছিস, তাড়াতাড়ি সামনে আয়। তন্ময়ের সামনে ছিটে চলে গেল। তারপর সে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে তার মতো। আর নীলাদ্রি অনেক ফর্সা হয়, সামান্য রাগ করাতে তার পুরো মুখ লাল বর্ণ ধারণ করে আছে। তার এরকম সৌন্দর্যের দিকে তন্ময় অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে তা সে নিজেও জানে না। তার সাথে তো আগে কখনো এমনটা হয়নি, তবে আজ কেন এমনটা হচ্ছে? নীলাদ্রি তন্ময়ের দিকে তাকিয়ে দেখে যে তন্ময় তার দিকে অপলক্ষীনভাবে তাকিয়ে আছে। তা দেখে নীলাদ্রি লজ্জায় পায়। তারপর সে বলে, মিস্টার, আপনার দেখা কি শেষ হয়েছে? তন্ময় নীলাদ্রি এমন কথা শুনে লজ্জায় গাড়ির জানালার দিকে তাকায়। তারপর সে তন্ময় লজ্জায় জানালার দিকে তাকায় আর বলে, আমি মোটেও আপনার দিকে তাকাইনি। তার বলতে হবে না, আমি নিজেই দেখেছি তুমি আমার দিকে তাকিয়েছিলে, তাও আবার হাঁ করে। অবশ্য পাশে আমার মতো একজন সুন্দরী মেয়ে বসে থাকলে এমনটা তো হবেই। কে সুন্দরী? আপনি? তন্ময় হাসতে থাকে। এত হাসার কি হলো? ভার্সিটির সবাই আমার সাথে একবার কথা বলার জন্য পাগল। কি জানি, আমার তো আপনাকে মেয়েদের মতো লাগেই না। সারাক্ষণ ছেলেদের মতো ছেঁড়া প্যান্ট, টি শার্ট, শার্ট পরে থাকেন, যা কখনোই কোনো মেয়ের বৈশিষ্ট্য না। বাঙালি মেয়েদেরকে মানায় শাড়িতে, থ্রি পিস, সালোয়ার কামিজে ইত্যাদি। কিন্তু আপনি তো এগুলা ফুলেও পড়েন না। তন্ময়ের কথা শুনে নীলাদ্রির চোখ লাল হয়ে গেছে। চোখ দিয়ে তার কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়ল। তাকে কেউ কোনোদিন এইভাবে বলেনি। তার যেন রাগে নিজের চুল নিজেরই ছিঁড়তে মন চাচ্ছে। হঠাৎ তন্ময় বলে, ম্যাডাম, গাড়িটা এখানে থামান, আমি নেমে যাব এখানে। এক প্রকার জোর করে তন্ময় নীলাদ্রিকে দিয়ে গাড়ি থামিয়ে নিয়ে নেমে গেল। পিছন থেকে নীলাদ্রি তাকে অনেকবার ডেকেছে, কিন্তু তন্ময় সেই ডাকে পাত্তা না দিয়ে পকেটে হাত গুজে চলে গেল। নীলাদ্রি মূলত তন্ময়কে শপিং করিয়ে দেওয়ার জন্যই তন্ময়কে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। কিন্তু মাঝপথে তন্ময়ের এমন ব্যবহার আর কথাবার্তা শুনে নীলাদ্রি ভুলে গিয়েছিল যে তন্ময়কে কিসের জন্য নিয়ে যাচ্ছিল। নীলাদ্রি আগে তো তন্ময়ের কথাগুলো প্রচণ্ড কষ্ট প্লাস রাগ হয়েছে, তাই সে আর দাঁড়ায় না, তার বাড়িতে চলে যায়। নীলাদ্রি তার বাড়িতে পৌঁছেই তার ঘরের জিনিসপত্র মেঝেতে ছুঁড়ে মেরে ভাঙতে থাকে। তার বাবা মা তাকে আটকাতে পারছে না। নীলাদ্রি জিনিসপত্র ভাঙার সাথে সাথে খুব জোরে জোরে কান্নাও করতে থাকে।
কি হয়েছে মা তোর বল? বল মা, তোকে কি কেউ কিছু বলেছে? তুই খালি একবার তার নামটা বল, দেখ আমি তাকে তোর পায়ের কাছে এনে ফেলবো। নীলাদ্রি জোরে বাবা বলে চিৎকার করে ওঠে আর বাবাকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে ওঠে আর বলে, বাবা, আমি কি দেখতে খুব খারাপ যে ও আমাকে এভাবে বলল? আমি ছেলেদের মতো পোশাক পরির জন্য ও আমার দিকে তাকায়ও না। ও বলল আমাকে নাকি ওর মেয়েই মনে হয় না। কেন ও আমার দিকে তাকায় না বলো না বাবা? আমি আর ছেলেদের মতো পোশাক পরবো না। তুমি আমাকে 3 পিস শাড়ি, সালোয়ার কামিজ এনে দিবা, আজকেই এনে দিবা। আমিও দেখব ও আমার দিকে কিভাবে না তাকিয়ে থাকতে পারে। নীলাদ্রি আবেগের বশে কথাগুলো বলে ফেলে আর এই কথাগুলো বলে ফেলার পর সে মনে মনে বলে, এগুলো আমি কি বলে ফেললাম? তারপর সে মাথা তুলে দেখে তার বাবা মা দুজনেই হাসছে। তারপর নীলাদ্রি মা বলে ফেলে, তা আমার মেয়ের সেই রাজকুমারটা কে, যার কথা আবার মেয়েটা এত কষ্ট পেয়েছে, যার কথা আবার মেয়েটা এত পরিবর্তন হয়েছে? নীলাদ্রির মুখ লজ্জে লাল হয়ে যায় আর সে বলে, তোমরা যাও তো এখান থেকে। আর বাবা, তোমাকে যা যা আনতে বললাম সব এনো কিন্তু। আর তোমরা এখন এখান থেকে যাও, আমি ফ্রেশ হব। নীলাদ্রির বাবা মা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। নীলাদ্রিকে তার ঘরের দরজা লাগিয়ে দেয়। তারপর তার বিছানায় গিয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে ভাবতে থাকে, তাহলে আমি কি সত্যি তন্ময়কে ভালোবেসে ফেললাম? যদি নাই বাসি তাহলে তাকে নিয়ে আমি এত ভাবি কেন? আর তার সামান্য কথাতে আমি আজ এত রিয়েক্টও করলাম কেন? তাহলে আমি কি নিজের অজান্তেই ওর সেই ইনোসেন্ট মুখটাকে, সরল মনটাকে, তার সরলতাকে ভালোবেসে ফেললাম? হয়তো বা তাই। কিন্তু ও কি আমাকে ভালোবাসবে? আমি তো তার সাথে কত অন্যায় করেছি। ধুর, যা হবে তা পরে দেখা যাবে। এই কথা বলে নীলাদ্রি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তোরা কি এখনো কিংসলেয়ারের কোনো খবর পাসনি? না ভাই, ওর সম্পর্কে আমরা এখন অবধি কোনো খবর পাইনি। তোরা শালা কেউ কোনো কাজের নস। এখন অবধি তোরা কিংসলেয়ারের কোনো খবর বের করতে পারলি না। না জানি শালা কিংসলেয়ার আমাকে মারার জন্য কি ফোন দিয়ে আসছে। ভাই শালা খুব চালাক, কোনো কাজের কোনো প্রমাণ রাখে না, শুধু নিজের খুন করার চিহ্ন ছাড়া। কাল আমায় এক অনুষ্ঠানে যেতে হবে প্রধান অতিথি হিসেবে। সেখানে আমার নিরাপত্তা অনেক গুণ বাড়িয়ে দে। হয়তো সেখানেই কাল কিংসলেয়ার হামলা করবে। ওকে ভাই। রফিক হলো সমাজে ভালো মানুষের মুখোশধারী এক শয়তান, যে বাইরের সমাজে কেবল সে বাইরে সমাজসেবক নামে খ্যাত, কিন্তু সে নারী পাচার সহ আরও জঘন্য খারাপ কাজে লিপ্ত। কিন্তু সে কোথায় থাকে এটা তার লোকেরা ছাড়া আর কেউ জানে না। সবাই তাকে ভালো মানুষ হিসাবে জানে। তাই কাল সে একটা নতুন কোম্পানির উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত। সেখানে অনেক পুলিশও থাকবে তার নিরাপত্তার জন্য। সেই অনুষ্ঠানে নীলাদ্রির বাবাও সপরিবারে আমন্ত্রিত। হ্যালো স্যার। তোমার কাজ কত দূর? স্যার, কালকে রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উদ্বোধন অনুষ্ঠানে রফিক সাহেব প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত। আমার মনে হয় ওইখানে হয়তো কিংসলেয়ার হামলা করবে রফিক সাহেবের উপরে, তাই আমিও কাল ওইখানেই থাকবো। ওকে, যা করার সব বুঝে শুনে করবা, কারণ তোমার উপর এখন অনেক বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, আমি জানি, আর আমি তো আমার সবটুকু দিয়ে পালন করব। ঠিক আছে, রাখছি তাহলে। ওকে স্যার। কাল রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে কি হতে চলেছে? উঠবে কি রহস্যের পর্দা, নাকি জড়িয়ে যাবে আরও রহস্যের প্যাসে? দেখা যাক সামনে কি হয়। তন্ময় তার বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা, তার গন্তব্য হলো হাসপাতাল। তা তো কিছু হয়নি, তাহলে সে হাসপাতালে কেন যাচ্ছে? সঙ্গে থাকুন, ধীরে ধীরে জানতে পারবেন। রিক্সা তার নিজস্ব গতিতে চলছে। তন্ময় এখন শুধু ভাবছে কিছুক্ষণ আগের কথা, যখন সে নীলাদ্রির সঙ্গে গাড়িতে ছিল এবং সে সেখানে নীলাদ্রিকে অনেক কথাই বলেছিল। তন্ময় শুধু ভাবছে যে মেয়েটা তাকে সহ্য করতে পারতো না, আজ সেই মেয়েটাকে এতগুলো কথা বলল, অথচ সেই মেয়েটা একটা কথাও বলল না। তন্ময় আবারও ভাবে, গাড়ির মধ্যে আমি তো সত্যি তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু কেন ছিলাম? এমনটা তো এর আগে কখনো হয়নি। এসব ভাবতে ভাবতে হঠাৎ রিক্সাওয়ালা বলে, ভাই আইয়া পড়ছি, এখন নামেন গা। তন্ময় ওনার কথা শুনে বাস্তব ফিরে। তারপর রিক্সাওয়ালাকে তার টাকাটা দিয়ে সে হাসপাতালের ভিতর চলে যায়। তন্ময় হাসপাতালের ভিতরে ঢুকতে থাকে আর তার মন ধীরে ধীরে বিষণ্ণতায় ছেয়ে যায়। তন্ময় লিফট দিয়ে উপর তলায় আইসিইউ রুমের সামনে চলে আসে।
তারপর সে ধীরে ধীরে রুমের ভিতরের দিকে অগ্রসর হয়। তাকে দেখে আইসিইউ এর ভিতরে যে ডাক্তার আর নার্স ছিল তারা সেখান থেকে চলে যায়। আসলে আইসিইউর বেডে শুয়ে আছে এক তরুণী, যার বয়স খুব করে হলে 21-এর মতো হবে। তরুণীটির কোনো জ্ঞান নেই, মুখে শুধু অক্সিজেন মাস্ক লাগানো। আসলে মেয়েটি এখন এই জগতের কোনো কিছুই শুনতে পাচ্ছে না, অনুভব করতে পারছে না, কারণ মেয়েটি কোমায় আছে। মেয়েটিকে দেখে তন্ময়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তন্ময় আরও আইসিইউ রুমের ও ভিতরে অগ্রসর হয়ে মেয়েটির মাথার কাছে একটি চেয়ার টেনে নিয়ে বসে পড়ে। তারপর তন্ময় মেয়েটির হাত ধরে কান্না করতে থাকে আর বলে, কবে তোর জ্ঞান ফিরবে রে? কবে তোর জ্ঞান ফিরবে? তোর যারা এই অবস্থা করেছে তাদের আমি ছাড়ব না। নিজের হাতে ওই শয়তানদের আমি শাস্তি দেব, যা হবে ভয়ানক মৃত্যু। তন্ময়ের সামনে শুয়ে থাকা তরুণীটি কোনো শব্দ করছে না, কোনো কথা বলছে না, শুধু তন্ময়কে দেখতে পাচ্ছে যে তার শ্বাস প্রশ্বাস চলছে। হঠাৎ তন্ময় অনুভব করে কেন জানি তার কাঁধে হাত রেখেছে। তন্ময় ঘুরে পিছনে তাকায়, আর সে দেখে যে ডাক্তার তার কাঁধে হাত রেখেছে। তন্ময় ডাক্তারের উদ্দেশ্যে বলে, কবে জ্ঞান ফিরবে রূপসার ডাক্তারবাবু? সেটা তো বলা মুশকিল, আমরা কেউ জানি না যে তার জ্ঞান কবে ফিরবে। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল, কিন্তু এখনো তো ওর জ্ঞান ফিরল না। আর কতদিন লাগবে বলুন? তন্ময় চিৎকার করে বলল, আপনি শান্ত হন প্লিজ। আপনার মনের অবস্থা আমি বুঝছি, কিন্তু কি করব বলুন? এখানে আমাদের কিছু করার নেই, যা করার সব এখন উপরওয়ালা করবে। হয়তো এটাও হতে পারে যে পেশেন্টের জ্ঞান ফিরতে 1 ঘন্টাও লাগলো, বা 1 মাস লাগলো, আবার 1 বছরও লাগলো, কিংবা ধরুন 1 যুগও লেগে যেতে পারে। ঠিক জোর দিয়ে বলা যাচ্ছে না যে তার জ্ঞান কবে ফিরবে। তন্ময় কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগে তার ফোনে একটা কল আসে। তারপর সে ডাক্তারবাবুকে বলে, ওর খেয়াল রাখিয়েন, আমি এখন চলে যাব। আপনি নির্দ্বিধায় থাকুন। তন্ময় গিয়ে রূপসার কপালে মমতা ও সেনের সঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। তারপর তন্ময় তাকে বলে, থাক তুই, আমি আবার আসবো তোকে দেখতে। তন্ময় এই কথা বলে চলে আসে সেখান থেকে। তন্ময় এই হাসপাতালটাতে প্রত্যেক মাসে 2 বার আসে। এখন প্রশ্ন হলো, কে এই রূপসা? তন্ময় কেনই বা ওকে এত মা বাবার মতো মমতার সঙ্গে স্নেহের সঙ্গে আদর করছিল? তন্ময় হাসপাতাল থেকে বেরিয়ে এসে যে নাম্বার থেকে তার কাছে কল আসছিল, তন্ময় সেই নাম্বারে কল ব্যাক করে। অতঃপর তাদের কথা শুরু হয়। হ্যাঁ রুদ্র, বল তোর কাজ কত দূর? এই তো ভাই শেষের দিকে। তুমি তো আজকে রূপসার সাথে দেখা করতে গেছো তাই না? দেখা করেছি। তুই এখন বল ওই দিকের খবর কি? হ্যাঁ, দাঁড়াও আমি বলছি। খোঁজ নিয়ে জানতে পারলাম যে রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামের একটা নতুন কোম্পানি উদ্বোধন হবে, আর সেটাই করবে স্বয়ং রফিক। আর ওইখানে তার নিরাপত্তার আগের তুলনায় অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে। ওখানে আরো অনেক নামি দামি মানুষ আসবে। খবরে এটাও জানতে পেরেছে যে স্পেশাল অফিসারকে তোমাকে ধরতে নিয়োগ দিয়েছে সে ওইখানে ছদ্মবেশে থাকবে। আমাদের কাছে একটা বিরাট বড় সুযোগ রফিককে শেষ করার। না, আমরা ওই অনুষ্ঠান থেকে রফিককে কিছুই করব না। কি বলছো তুমি এগুলো? আমি যা বলছি সব ভেবেচিন্তেই বলছি। আমার ওই অনুষ্ঠানে রফিককে কিছু করব না, কিন্তু আমরা ওই অনুষ্ঠানে রফিকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, রফিকের ডান হাত কাশেমকে ধরব। তার থেকে রফিকের ডেরার খোঁজ বের করব। তারপর ওর নিজের ডেরায়, ওর নিজের এলাকায় গিয়ে ওকে কুত্তার মতো মারব। হো, এখন আমি বুঝতে পারছি তুমি ঠিক কি করতে চাচ্ছ। আর শোন অভ্র, প্রীতম জয়কে সব জানিয়ে দিস। আর কালকে কাশেমকে তুলতে যা যা লাগবে সব কিছুর ব্যবস্থা করে রাখিস। এখন ফোন রাখছি। আচ্ছা ভাই। তন্ময় ফোন কেটে দিয়ে বাড়ির দিকে যেতে থাকে। নীলাদ্রির বাবা নীলাদ্রির কথা মতো তার জন্য ড্রেসগুলো আনে। তার মধ্যে রয়েছে শাড়ি, 3 পিস, সালোয়ার কামিজ, আরও মেয়েদের অনেক ড্রেস। নীলাদ্রি এগুলো দেখে খুব খুশি। সবকিছু তার প্রায় পছন্দের রঙগুলোর মধ্যে নিয়ে এসেছে তার বাবা। নীলাদ্রির বাবা নীলাদ্রিকে বলে, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ বাবা, খুব পছন্দ হয়েছে। আর মা শোন, কাল কিন্তু তোকে আমার সাথে একটা অনুষ্ঠানে যেতে হবে। কোন অনুষ্ঠানে? রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উদ্বোধনের অনুষ্ঠানে। ওইখানে রফিক সাহেব আসবেন উদ্বোধন করতে। ও, তুমি কি ওই সমাজসেবক রফিকের কথা বলছো? তোকে কিন্তু যেতেই হবে মা। কিন্তু বাবা। কোনো কিন্তু না, তোকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে।
নীলাদ্রি যেতে চাইছিল না, কারণ সে কাল অন্যরূপে ভার্সিটিতে গিয়ে তন্ময়কে দেখাতে চাইছিল। কিন্তু কি আর করার, ওর বাবার কথা আর ফেলতে পারল না। কালকেই হবে রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উদ্বোধন। দেখা যাক কাল কি ঘটে। আজ সেই কাঙ্ক্ষিত দিন। আজকে রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উদ্বোধনের পুরো এরিয়াটুকু আজ একদম নিরাপত্তার চাদরে ঢাকা গেছে। চারিদিকে অসংখ্য পুলিশ, সিকিউরিটি, নিরাপত্তা বাহিনী। এখানে ইতিমধ্যে অনেক লোকের সমাগম ঘটেছে। অনেক নামি দামি মান্যগণ্য ব্যক্তিরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, শুধু প্রধান অতিথি রফিক এবং বিশেষ অতিথি নীলাদ্রির বাবা ছাড়া। হঠাৎ অনুষ্ঠানের জায়গাটায় 5টা গাড়ি ঢুকলো এবং একটা কালো রঙের গাড়ি। কালো রঙের গাড়িটার সামনে 2টা আর পিছনে 2টা, মোট 5টা গাড়ি ভিতরে প্রবেশ করলো। কালো গাড়িটা অনুষ্ঠানের জায়গাতে প্রবেশ করার সাথে সাথে সেখানে যেন সবাই সেই দিকে যেতে লাগলো। রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এগিয়ে গেল কালো গাড়িটির নিকটে। তারপর গাড়ির ড্রাইভারের পাশের সিট থেকে একজন লোক নামলো, কালো স্যুট পরা। আর এই লোকই হলো কাশিম। কাশিম এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে একজন 40 থেকে 45 বছরের একজন লোক বেরিয়ে এলো। আর ইনি হলো রফিক। রফিক কোনো বিয়ে করেনি আর করবেও না, কারণ সে চায় না তার কোনো দুর্বলতা থাকুক। রফিকের বাবা মা অনেক আগেই মারা গেছে। রফিকের আপন বলতে কেউ নেই। রফিক গাড়ি থেকে নামতেই রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আশরাফ চৌধুরী তাকে জিজ্ঞাসা করলো, আপনার আসতে তো কোনো সমস্যা হয়নি? না, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, এখন চলুন। রফিক ওনার সাথে এগিয়ে গেলেন। আর হ্যাঁ, রফিককে ঘিরে তার বডিগার্ড সহ অনেক পুলিশেরা ছিলেন। আর একটা কথা বলতে ভুলে গেছিল, এখানে এমপি সাহেবও উপস্থিত আছেন, মানে রাফিনের বাবা। রাফিনও এখানে আছে তার 4 বন্ধুর সঙ্গে। এবার অনুষ্ঠান কেন্দ্রে আরো গাড়ি প্রবেশ করলো আর সেখান থেকে নামলো নীলাদ্রির বাবা, আর তারপর নামলো নীলাদ্রি। নীলাদ্রি যখন গাড়ি থেকে নামলো তখন সবাই নীলাদ্রির দিকে তাকিয়েছিল, কারণ নীলাদ্রি এখানে একটা নীল শাড়ির সঙ্গে সবকিছু ম্যাচিং করে পরে এসেছে, যার কারণে নীলাদ্রির সৌন্দর্য আরো অনেকগুণ বেড়ে গেছে। রাফিন তো হাঁক করে তাকিয়েছিল নীলাদ্রির দিকে। নীলাদ্রি গাড়ি থেকে নেমে তার বাবার সঙ্গে অনুষ্ঠানের মঞ্চে যায় এবং সেখানে গিয়ে সে একটি চেয়ারে বসে যায়। নীলাদ্রি অবাক হয়, কারণ সে দেখে রাফিনরাও সেখানে উপস্থিত আছে। নীলাদ্রি তার বাবার সঙ্গে বসে আছে। নীলাদ্রিকে দেখে যে সেখানে রফিক সাহেব বসে আছে। নীলাদ্রি আজ প্রথমবারের মতো রফিককে সামনাসামনি দেখলো। নীলাদ্রিকে এইরকম ড্রেসে দেখে আবারও একজন খুব অবাক হয়, আর সে হলো তন্ময়। তন্ময় এখানে প্রথম থেকে উপস্থিত আছে, আর এখানে সে কিং স্লেয়ারের ড্রেসও পরে আসেনি। স্বাভাবিকভাবেই সে এখানে এসেছে, কারণ এখানে অনেক সাধারণ মানুষও উপস্থিত আছে। তন্ময় নীলাদ্রির দিক থেকে যেন চোখই সরতে পারছে না, কারণ আজ নীলাদ্রি শাড়ি পরে এসেছে। স্টেজে দাঁড়িয়ে থাকা 3 জন গার্ডকে তন্ময়ের জায়গা থেকে খুব ভালো করে দেখা যাচ্ছে এবং তাদের অঙ্গভঙ্গিও বোঝা যাচ্ছে। আর স্টেজে দাঁড়িয়ে থাকা দাড়ি গফওয়ালা পাহাড়রত সেই গার্ডগুলো তন্ময়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তন্ময় ওদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আর এদিকে আরেকজন দাড়ি গোফওয়ালা ব্যক্তি কার সাথে যেন ফোনে কথা বলছে। স্যার, আমি এসে গেছি আর আমি রেডি। গুড। আর দেখো, কোনো কিছু যেন ভুল না হয়। তোমার উপরে অনেক দায়িত্ব, তোমাকে কিন্তু এটা পূরণ করতেই হবে। আর এটা তোমার জীবনের একটা বেস্ট টার্নিং পয়েন্ট হবে তুমি যদি সফল হও। হ্যাঁ স্যার, আমি জানি। আচ্ছা, এখন রাখছি, তুমি তোমার কাজ করো। আচ্ছা স্যার। রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উদ্বোধনের কাজ শুরু হয়ে গেছে। তার আগে সব মান্যগণ্য ব্যক্তিরা বক্তব্য দিচ্ছেন, কিন্তু এইদিকে রাফিন নীলাদ্রির দিকে সেই তখন থেকে হাঁ করে তাকিয়ে আছে, যা নীলাদ্রি বুঝতে পেরেছে, আর যার কারণে সে বিরক্ত বোধ করছে। সবার প্রায় বক্তব্য দেওয়া শেষ, রফিকেরও বক্তব্য দেওয়া শেষ। এখন রফিক সাহেবকে একটা কেচি দেওয়া হলো, যা দ্বারা সে লাল ফিতাটি কেটে রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির শুভ উদ্বোধন করবে। কিন্তু তার আগে অনুষ্ঠান এরিয়াটাতে 10টা ড্রোন প্রবেশ করে ছড়িয়ে যাচ্ছে। সবাই মনে করে যে এটা হয়তো নিরাপত্তার কোনো একটা অংশ। পুলিশরা ভাবে যে এটা হয়তো রফিকের সিকিউরিটিটা করেছে, আর রফিকের সিকিউরিটিটা ভাবে এটা হয়তো পুলিশেরা করেছে, তাই কেউ আর এই বিষয়টাকে পাত্তা দেয়নি। রফিক উঠে দাঁড়ালেন লাল রঙের ফিতাটা কাটার জন্য। রফিকের সাথেই কাশেম ছিল, আর তাদের পিছনে ছিল ওই 3 জন সিকিউরিটি। রফিক যেন মুহূর্তে লাল রঙের ফিতাটি কাটলো, সঙ্গে সঙ্গে ড্রোনগুলো ব্লাস্ট হয়ে সাদা ধোঁয়ায় ভরে গেল পুরো অনুষ্ঠানের কেন্দ্রে। সবাই তো দৌড়াদৌড়ি করেছে,
এদিকে কেউ কিছু দেখতে পারছে না। 7 মিনিট পরে হঠাৎ করে আবার ধোঁয়া বিলীন হয়ে গেল, সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সব পুলিশ সঙ্গে সঙ্গে রফিককে নিরাপত্তা দিতে তাকে ঘিরে ধরল। কিন্তু অবাক করার বিষয় হলো যে সবাই দেখলো যে রফিক সাহেবের বিয়ে কাশিম নেই এবং সে 3 জনের গার্ডও নেই যারা পাহাড়ে দিচ্ছিল। সবাই বুঝে গিয়েছে যে এই গার্ডগুলোই কাশিমকে কিডন্যাপ করেছে। হঠাৎ করে এক পুলিশ অফিসার বলতে লাগলো যে সব দরজা বন্ধ করে দাও, কেউ যেন বাইরে যেতে না পারে। কিন্তু এতক্ষণে কাশিমকে এখান থেকে নিয়ে যাওয়া হয়ে গেছে। তন্ময় এখনো ভিতরে আছে। শুধু তন্ময় কেন, এখানে আরো সাধারণ মানুষ আছে। তারপর তন্ময় শুধু পুলিশদের কাণ্ডগুলো দেখে মুচকি মুচকি হাসছে। নীলাদ্রি এতক্ষণ ধরে ঘটনাগুলো দেখে অবাক। সে হঠাৎ করে দেখলো যে তন্ময় নিচে একটা চেয়ারে বসে আছে। নীলাদ্রির মুখে অনেকক্ষণ পর হাসি ফুটলো, তা আবার তন্ময়কে দেখে। নীলাদ্রি স্টেজ থেকে নেমে তন্ময়ের কাছে যেতে ধরে। তার বাবা তাকে মানা করলো। সে বলে, কিচ্ছু হবে না বাবা। তারপর নীলাদ্রি তন্ময়ের কাছে চলে যায়। তারপর তন্ময় মাথা নিচু করে কি জানি একটা ভাবছে আর হাসছে। হঠাৎ সে মাথা উঁচু করে দেখে যে তার সামনে নীলাদ্রি দাঁড়িয়ে আছে। সে কিছুটা অবাক হয় এবং তার দিকে নির্বাক হয়ে তাকিয়ে থাকে। নীলাদ্রি তন্ময়ের এমন চেয়ে থাকা দেখে সে তন্ময়ের সামনে হাত দিয়ে তুড়ি বাজালো। তারপর বলল, কি হলো মিস্টার? এভাবে দেখলে তো আমার নজর লেগে যাবে, তাই না? তন্ময় নীলাদ্রির কথাই বাস্তবে ফিরে। তারপর বলে, না মানে আপনি এরকম শাড়ি পরিহিত, তাই দেখছিলাম যে আপনার কিছু হয়েছে নাকি, পাগল টাগলই হয়ে গেলেন নাকি? এই ছেলে, তোমার সমস্যা কি বলো তো? আমার আবার কি সমস্যা? নিজেই তো সেই দিন বললে যে আমাকে প্যান্ট শার্টে মেয়েদের মতো লাগেই না, তাই তো আমি ওগুলো পরা বাদ দিয়ে এখন মেয়েরা যা পরে তাই পরার সিদ্ধান্ত নিয়েছি। আর এখন আবার অন্য কথা? বাহ, আপনি আমার কথায় আপনার বদ অভ্যাসটা পাল্টালেন। নিজেকে তো মহান পুরুষ মনে হচ্ছে। ফাজলামি বাদ দিবা আর বলো তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে, এ আবার কেমন প্রশ্ন? আমি এখানে আসছি অনুষ্ঠান দেখতে। ও, আর আমি এখানে আসছি আমার বাবার সাথে, কারণ আমার বাবা বিশেষ অতিথি হিসেবে আজ এখানে আমন্ত্রিত। কিন্তু কোত্থেকে যে কি হয়ে গেল, অনুষ্ঠানটাই মাটি হয়ে গেল। তন্ময় দেখে যে এক অফিসার তাকে ডাকছে চেকিং এর জন্য। তন্ময় মনে করছিল যে তাকে চেক করার আগে সে তার কাছে থাকা ড্রোনের রিমোটটা কোনোভাবে ভেঙে ফেলবে বা লুকিয়ে ফেলবে, কিন্তু নীলাদ্রির সাথে কথা বলার চক্করে তা করতে পারেনি তন্ময়। তন্ময় ঘামতে শুরু করে, তার কপাল পেয়ে মৃদু ঘামের ফোঁটা জড়ো হয়ে পড়তে থাকে। অফিসার তার নিকটে এসে যেই তাকে চেক করতে যাবে, ঠিক সেই মুহূর্তে নীলাদ্রি বলে, ওকে চেক করার দরকার নেই অফিসার, ও আমার বন্ধু হয়। ওকে ম্যাডাম। তন্ময় একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। নীলাদ্রিকে মনে মনে অজস্র ধন্যবাদ দিচ্ছে তন্ময়। তন্ময় আরও কিছুক্ষণ নীলাদ্রির সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। নীলাদ্রি তাকে অনেকক্ষণ দাঁড়াতে বলেছে, কিন্তু তন্ময় তা শোনেনি। এতক্ষণ ধরেছে নীলাদ্রি আর তন্ময় হাসতে হাসতে কথা বলছিল, তা কোনো একজনের পছন্দ হয়নি, আর সে হলো রাফিন। তন্ময় ওখান থেকে বাড়িতে চলে যায়। তারপর সে সেখান থেকে তার ফেভারিট বাইক R15 এ করে বেরিয়ে পড়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। তন্ময় তার বাইক নিয়ে শহরের থেকে অনেক দূরে যায়, যেখানে কোনো প্রকার নেটওয়ার্ক নেই, যা একদম নেটওয়ার্কের বাইরে এমন একটা জঙ্গলে প্রবেশ করে। তন্ময় বাইক নিয়ে আরো ভিতরে চলে যায়। তারপর দেখে যে সেখানে অভ্র প্রীতম জয় রুদ্র দাঁড়িয়ে আছে, আর জয়ের হাতে আছে নীল মাস্ক, নীল হুডি। তন্ময় গিয়ে সেগুলো পরে নিল। তারপর বলল, কাশিম কোথায়? তারপর সবাই তাকে কাশিমের কাছে নিয়ে গেল। আসলে যে 3 জন দাড়ি গোফওয়ালা গার্ড পাহাড় দিচ্ছিল তারা ছিল অভ্র, জয়, প্রীতম। তারা নকল দাড়ি গোফ লাগিয়ে সেখানে ছদ্মবেশে ছিল। আচ্ছা ভাই, তুমি এত জায়গা থাকতে আমাদের ওই শহর থেকে এত দূরে এই জঙ্গলে, তাও আবার একদম নেটওয়ার্কের বাইরে, কাশিমকে নিয়ে আসতে বললে কেন? হ্যাঁ ভাই বলো। কারণ আছে রে। তন্ময় হুডি আর মাস্ক পরতে পরতে বলল, কি কারণ? শোন, আমি তোদেরকে এখানে কাশিমকে নিয়ে আসতে বলেছি কারণ এখানে কোনো প্রকার নেটওয়ার্ক পায় না। আরও একটা কারণ আছে। আরও একটা কারণ? সেটা কি? আচ্ছা আয়, তোরা আমার পিছে আয়। তন্ময় নীল মাস্ক, হুডি সবকিছু পরে কিংসলেয়ার লুকে চলে আসে। কাশিমকে যে ঘরে বন্দি করে রাখা হয়েছে, তন্ময় সেই রুমে যেতে থাকে, আর তার পিছে পিছে জয়রাও যেতে থাকে।
আজ কি হতে পারে কাশিমের সাথে? সে কি আজ মরবে নাকি বাঁচবে? কিছুই আন্দাজ করা যাচ্ছে না। হয়তো আজ আরো একবার অপরাধীর বিনাশ ঘটবে, আর নয়তো তাকে পরবর্তী খেলার গুটি হিসেবে রেখে দেওয়া হবে। তন্ময় গিয়ে দরজায় এক লাথি মেরে খুলে ফেলে। তারপর দেখে কাশিমের হাত পা বাঁধা আর মুখে কালো কাপড় দিয়ে বাঁধা। তন্ময়ের কাছে গিয়ে ওর ঘাড়ের কাছ থেকে একটা ছোট চিপের মতো কিছু একটা বের করে, যা দেখে জয়, অভ্র, প্রীতম, রুদ্র সবাই অবাক। এই দেখ, এটাই হলো কারণ। এটা তো জিপিএস। আমি জানতাম নিরাপত্তার জন্য রফিকের সব লোকের গায়ে জিপিএস লাগানো আছে, তাই তোদের এখানে আসতে বলেছি। এতক্ষণ হয়তো ওই স্পেশাল অফিসার নেটওয়ার্ক আর জায়গার লোকেশন না পেয়ে পাগল হয়ে গেছে। সত্যি বস, ইউ আর এ জুনিয়াস। শোন, ওকে আজ কোনো টর্চার করবি না। ওকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ও আরও কিছুক্ষণ ঘুমাবে। আর রুদ্র, তুই এখানে থাকবি, আর বাকিরা বাড়ি যাবি আমার সাথে। ওকে বস। তারপর তন্ময়রা সেখান থেকে চলে আসে। তবে আসার আগে তন্ময় জিপিএসটা ভেঙে ফেলে। এদিকে অনুষ্ঠানে আরেকজন যে দাড়িগোঁফওয়ালা ব্যক্তি ফোনে কথা বলছিল, ওই হলো সেই স্পেশাল অফিসার। সবার গায়ে জিপিএস লাগানোর বুদ্ধিটা তারই ছিল। যখন কাশিম কিডন্যাপ হয়, তখন সঙ্গে সঙ্গে সেই অফিসার তার স্পেশাল ফোর্স নিয়ে লোকেশন ট্রেস করতে করতে অনেকটা দূর চলে আসে, কিন্তু মাঝ রাস্তায় এসে আর কোনো নেটওয়ার্ক পায় না। তাই তার রাগ হয়। তারপর ল্যাপটপটায় জোরে ঘুষি মারে। মেডিট। অফিসার হতাশ হয়ে ফিরে যায়। পরের দিন ভার্সিটিতে নীলাটি ভার্সিটিতে এসেছে। তার গাড়ি থেকে নামতেই সবাই যেন তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ আজকে তাকে সবাই এক নতুন রূপে দেখছে। কারণ আজ নীলাটি ছেলেদের মতো পোশাক পরে আসেনি। আজ যেন তাকে সবার থেকে আরো বেশি সুন্দর লাগছে, একদম বাঙালি মেয়ের মতো লাগছে তাকে। নীলাটির এত চেঞ্জ দেখে তার বান্ধবীরা তাকে ঘিরে ধরেছে। তারপর নীলাটি গাড়ি থেকে নামতেই, কি রে, তোর এত পরিবর্তন? তাই তো, তুই হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেলে? তেমন কিছু না, জাস্ট তন্ময় সেদিন বলেছিল যে প্যান্ট শার্টে আমি নাকি মেয়েদের কাতারেই পড়ি না। কি বললি? তন্ময় বললো মানে? মানে তুই তন্ময় বলে তো চেঞ্জ হয়েছিস? কি রে, তুই কি তন্ময়ের প্রেমে পড়ে গেলি নাকি? জানি না রে, কিন্তু ইদানিং আমি ওকে নিয়ে ভাবছি। ও আমার স্বপ্নে, কল্পনাতে বিচরণ করে বেড়ায়। আমি আমার চোখ বন্ধ করলেই ওকে দেখতে পারি। যদি এগুলো প্রেমে পড়ার কারণ হয়, তাহলে আমি হয়তো সত্যি ওর প্রেমে পড়ে গেছি রে। কিন্তু ও তো কোনো দিক থেকেই তোর সাথে যায় না। ওর কোনো স্ট্যাটাস নেই, নিজস্ব পার্সোনালিটি নেই, এমনকি ও তো গরিব। ও কি, ওর কি আছে না আছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোরা তো সেদিন দেখলি, রিয়ান যখন আমাদের সাথে খারাপ ব্যবহার করছিল, তখন শুধুমাত্র ও প্রতিবাদ করেছিল। কত মারও খেয়েছিল বেচারা। তোর কথায় যুক্তি আছে। আই, তোরা চুপ কর, আর ওইদিকে দেখ, আমাদের জিজু তন্ময় আসছে। সবাই ভার্সিটির পেছনের দিকে তাকায় আর দেখে তন্ময়রা, কিন্তু আজকে তন্ময়ের ড্রেসআপও চেঞ্জ আছে। তাকে আজ অন্যরকম লাগছে। তবে তেমন হাইফাই ড্রেসও পরেনি, কিন্তু মোটামুটি লেভেলের ড্রেস পরে এসেছে আজ। নীলাটি এক নাগারে তাকিয়ে আছে তন্ময়ের দিকে। কিন্তু হঠাৎ রাফিন, রায়হান, রাজ, আকাশ তন্ময়ের কাছে গিয়ে তার গলা ধরে মাঠের মাঝখানে নিয়ে আসে। তারপর সজোরে তাকে থাপ্পড় মারে রাফিন। তারপর রাফিন বলে, তোরা তো ভাব কি স্যার, হ্যাঁ, এতদিন তো ডাস্টবিন হয়ে আসতি, তাহলে আজ আবার হিরো হয়ে এসেছিস কেন? আর নীলাদ্রির সাথে এত হেসে হেসে কথা বলিস কেন তুই? তোকে আজ একটা উচিত শিক্ষা দিব, দাঁড়া তুই। আমি তো ওনার সাথে কথা বলতে চাইনি, উনি তো এসে আমার সাথে কথা বললেন। ও কথা বলতে আসলেই তুই বা ওর সাথে কথা কেন বলবি? ওর সাথে তো এত কথা বলার দরকার নেই। ওকে তাড়াতাড়ি একটা উচিত শিক্ষা দিয়ে দে। এ আকাশ, তোরা তাড়াতাড়ি গিয়ে কাদা পানি নিয়ে আয়, আজকে ওকে স্নান করাবো। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। তাড়াতাড়ি যা। আকাশ গিয়ে এক বালতি কাদা পানি নিয়ে এসে রাফিনের হাতে দেয়। ভাই, দয়া করে আমার গায়ে এই পানিগুলো দিবেন না। রাফিন তন্ময়ের কোনো কথা শুনে না। নীলাটি এতক্ষণ ধরে ঘটা সবকিছু দেখছিল। সে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে রাফিনকে তন্ময়ের গায়ে নোংরা পানি ফেলা থেকে আটকাতে। যেই মুহূর্তে রাফিন কাদামাটি তন্ময়ের গায়ে ঢালতে যাবে, ঠিক সেই মুহূর্তে নীলাদ্রির আগে অন্য একজন মেয়ে এসে রাফিনের হাত ধরে ফেলে, আর তারপর রাফিনের হাত থেকে নোংরা পানির বালতিটা ফেলে দেয় আর রাফিনের গালে সজোরে একটা থাপ্পড় মারে। রাফিন সহ ভার্সিটির ক্যাম্পাসে থাকা সবাই অবাক যে কে মেয়ে যে কিনা রাফিনকে বাধা দিল, আবার তার গায়ে হাত তুলো।
তন্ময় অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। নীলাদ্রি তো থমেরে দাঁড়িয়ে আছে। অপরিচিতা মেয়েটিকে রাফিন মারতে উদ্যত হলে আকাশ রাফিনের কানে কানে বলে, রাফিন, এটা পাবলিক প্লেস, এখানে কোনো মেয়ের গায়ে হাত তুললে হিতে বিপরীত হতে পারে। রাফিন তার মাথা ঠান্ডা রেখে বলে, থেকে তা আমি জানি না, কিন্তু এটা শিওর যে তুমি ভার্সিটিতে নতুন, তাই এমন দূর সাহস দেখালে। তুমি জানো না আমি কে? আমি জানার প্রয়োজনও মনে করি না কিছু তোর সম্পর্কে। তুই তো একটা ইতর প্রকৃতির প্রাণী রে। তোমায় আমি পরে দেখে নেব। রাফিন চলে গেল ওইখান থেকে। তারপর ওই মেয়েটা তন্ময়ের হাত ধরে সেখান থেকে সাইডে নিয়ে গিয়ে বকুল গাছের নিচে বসে। তন্ময় যেন এখনো বুঝে উঠতে পারছে না যে তার সাথে এতক্ষণ কি কি ঘটলো। হ্যালো, আমি মীরা। হ্যালো, আমি তন্ময়। আপনি এত ভীতু কেন? ওরা আপনাকে যা ইচ্ছা তাই বলছিল আর আপনি সহ্য করছিলেন। তো কি করব বলুন? ওরা হলো বড় লোক আর আমি হলাম গরিব, কিন্তু আপনি প্রতিবাদ করতে গেলেন কেন? ওরা ভালো নয়। এখানকার এমপির ছেলে হলো রাফিন। ও সে যাই হোক না কেন, আমি কাউকে ভয় পাই না, একমাত্র উপরওয়ালা ছাড়া। হো আচ্ছা, বুঝলাম। আপনি কি নতুন? হ্যাঁ, আমি আজই নতুন। কোন বিভাগে পড়েন? বাংলা ৩য় বিভাগ। ও সত্যি? আমিও সেম বিভাগে। ও তাহলে তো ভালোই হলো, আপনার সাথেই তাহলে আমার ক্লাসে যাওয়া যাবে। এরপর তারা আরো কিছুক্ষণ গল্প করলো। তারপর তারা ক্লাসে চলে গেল। তাদের গল্প করা দেখে একজন খুবই রাগান্বিত হলো, আর সে হলো নীলাদ্রি। রাগে লাল হয়ে গেছে সে। রাগের চোটে তার চোখ দিয়ে জল পড়ছে। আপনাদের এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাশেম কিভাবে কিডন্যাপ হয় বলুন? সরি স্যার। কিসের সরি? হ্যাঁ, আপনারা আমাকে সামান্য নিরাপত্তা দিতে পারেন না আর বড় বড় কথা বলেন। স্যার, আমি সত্যি লজ্জিত। রাখুন আপনার লজ্জা। যত দ্রুত পারেন কাশেমকে সশরীরে আমার সামনে নিয়ে আসুন, ওর যেন কোনো ক্ষতি না হয়। রফিক ফোন কেটে দেয়। নীলাদ্রি ক্লাসরুমে গিয়ে দেখে যে মীরা আর তন্ময় এখনো গল্প করে যাচ্ছে। নীলাদ্রি আরো রেগে যায়। নীলাদ্রি তন্ময়ের দিকে এগিয়ে যায়। সে যখনই ওদেরকে কিছু বলতে যাবে তখনই ক্লাসরুমে স্যারের আগমন ঘটে। তারপর আর নীলাদ্রি ওদেরকে কিছু বলতে পায় না। নীলাদ্রি গিয়ে তার জায়গায় বসে পড়ে, আর তন্ময় ও মীরাও তাদের জায়গা মতো বসে পড়ে। স্যার ক্লাসের ভিতর আসতেই সবাই ওনাকে সম্মান প্রদর্শন করলো। তারপর স্যার সবাইকে বসতে বলল। তারপর স্যার তার মতো করে ক্লাস করাচ্ছিল। পুরো ক্লাস চলাকালীন সময় মীরা অনেকবার তন্ময়ের দিকে তাকিয়েছিল, কিন্তু তন্ময় তা লক্ষ্য করেনি। কিন্তু নীলাদ্রি তা খুব ভালো করে লক্ষ্য করেছিল। হঠাৎ করে স্যার বলে, তোমরা কি জানো যে কাল রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি উদ্বোধনের অনুষ্ঠান থেকে রফিক সাহেবের পার্সোনাল সিকিউরিটি কাশেম কিডন্যাপ হয়েছে? ধারণা করা হচ্ছে যে এইটা কিংসলেয়ার এর কাজ। হ্যাঁ স্যার, আমরা জানি, আমিও ওখানে উপস্থিত ছিলাম। ও আচ্ছা, শোনো, যে স্পেশাল অফিসারকে কিংসলেয়ারকে ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল সে ব্যর্থ হয়েছে, তাই এই দায়িত্ব স্পেশাল অফিসারকে দেওয়ার পাশাপাশি একজন সিআইডি অফিসারকে দেওয়া হয়েছে। আরও একজন অফিসারকে এই দায়িত্ব দেওয়া হয়? হ্যাঁ, কিন্তু সেটা কে তা আমরা কেউ জানি না, এমনকি সে ছেলে নাকি মেয়ে তাও জানি না। স্যারের কথাগুলো বলে তার ক্লাস শেষ করে রুম পরিত্যাগ করে। তারপর তন্ময় তার ব্যাগ নিয়ে ক্যাম্পাসের বকুলতলায় গিয়ে বসে। সে এক মনে আকাশের পানে চেয়ে রয়েছে আর ভাবছে তার অতীত, ভাবছে তার পুরনো সেই স্মৃতিগুলো যা এখন কালের গর্ভে হারিয়ে তলিয়ে গেছে, যার কখনো ফেরানো সম্ভব নয় বা বাস্তবে ঘটানো সম্ভব নয়। তন্ময় এসব কথা ভাবতে থাকে। হঠাৎ তার কল্পনায় ভাবনায় ছেদ ঘটিয়ে সেখানে জয়, প্রীতম ও অভ্রের আগমন ঘটে। জয়, অভ্র, প্রীতম এই ভার্সিটিতে বাংলা 2য় বর্ষে পড়ে। তন্ময়কে ওইভাবে বসে থাকতে দেখে তারাও সেখানে চলে আসে। তারপর, ভাই তুমি এখানে কেন? ক্লাস করবা না? না রে, ভালো লাগছে না আজ। কেন ভাই, কিছু কি হয়েছে? না রে, এমনি ভালো লাগছে না। না ভাই, কোনো তো কারণ আছে, বললো তো প্লিজ। আরে পুরনো সেই স্মৃতিগুলো চোখের সামনে মুভির মতো ভাসছে। পুরনো সেই আবেগ, পুরনো সেই স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খায়। হ্যাঁ ভাই, খুব ভয়ানক ছিল সেই স্মৃতিগুলো। মর্মান্তিক এক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল আমাদের উপর। আজ থেকে 3 বছর আগে আমাদের উপর যে হামলা করা হয়েছিল তার প্রতিটি মুহূর্ত আমাকে আজও তাড়া করে বেড়ায়। আমার কানে এখনো রাজীবের সেই শেষ ডাক বাজতে থাকে। তার শেষ চাওয়া ছিল আমার কাছে, আর তা হলো রফিকের মৃত্যু। রফিকের মৃত্যু মানে?
নীলাদ্রির মুখে হঠাৎ এই কথা শুনে তন্ময় সহ ওখানে আরো যারা ছিল তারা ঘাবড়ে যায়। তন্ময় ভাবতে থাকে যে নীলাদ্রি কি সব শুনে নিল। তন্ময় ঘামতে থাকে। নীলাদ্রি আবারও বলে, রফিকের মৃত্যু মানে ঠিক বুঝলাম না। নীলাদ্রির প্রশ্নসূচক দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু তন্ময় এখনো কিছু বলছে না। তন্ময় বলতে থাকে, না মানে ব্যাপারটা হলো যে আমার কথা বলছিলাম যে কালকে যে কাশেম কিডন্যাপ হলো, সবার ধারণা যে এই কাজ কিংসলেয়ারের। তাই ওরা আমাকে বলছিল যে কিংসলেয়ার আসলে চায়টা কি। তাই আমি ওদেরকে বললাম হয়তো রফিকের মৃত্যু। তন্ময়ের কথা শুনে জয়, অভ্র আর প্রীতমকে বলেছিল যে দেখো আমাদের ভাই কত সুন্দর করে এই পরিস্থিতিটাকে সামলে নিল। নীলাদ্রি বলে, ও আচ্ছা তাই বলো। হঠাৎ করে অভ্র বলে উঠে যে আপনি তো সেই মেয়েটা যাকে আমরা ভুল করে বাপি বলে ফেলেছিলাম, সেদিন ঠিকমতো সরি বলার আগেই তো আপনি দৌড়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলছিস। তাই আজকে আমাদের তরফ আপনাকে সরি। তন্ময় শুধু হাবার মতো ওদের কীর্তি দেখছিল। হঠাৎ করে কেন জানি বলে ওঠে যে না, কোনো সমস্যা নাই, তোমরা আমাকে ভাবি ডাকতেই পারো। হোয়াট? নীলাদ্রি এই কথাটা বলে তার মুখে হাত দেয় আর মনে মনে ভাবে যে এটা সে কি করলো। আপনাকে বাবি বলবো মানে? ভাই এগুলো ঠিক না। তুমি আমাদেরকে না জানিয়ে তলে তলে প্রেম করছো। ধ্যাত, তোরা এগুলো কি বলছিস? তোরা যেটা ভাবছিস ওইটা নয়, উনি হয়তো ভুল করে বলছে। নীলাদ্রি ওদের কথা শুনে লজে লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। ও আচ্ছা, উনি তাহলে ভুল করে বলেছে। তা নীলাদ্রি ম্যাডাম, আপনি এখানে কেন? না তেমন কোনো বিষয় না, শুধু একটা বিষয় নিষেধ করতে আসছি। আবার কি ব্যাপারে নিষেধ? তুমি মীরার সাথে বেশি কথা বলবা না। কিন্তু কেন? আমি বলছি তাই। আমি পারবো না আপনার এই কথাটা মানতে। আচ্ছা, তোমরা কি একটু এখান থেকে যাবা? তোমাদের ভাইয়ের সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ, কোনো সমস্যা নেই। জয়, অভ্র, প্রীতম সেখান থেকে চলে গেল। তন্ময় ওদের আটকাতে চাইল, কিন্তু তার আগে তার হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তারপর নীলাদ্রি, আমি যেটা বলছি সেটা করবা কি না? না, আমি এটা মানতে পারবো না। আবারও বলছি কিন্তু। না, আমার পক্ষে মানা সম্ভব নয়। কি বললি তুই? তুই আমার কথা শুনবি না তো? তাই? কিন্তু কেন রে? কি এমন আছে ওই মীরার মধ্যে যে আমার মধ্যে নেই? কেন তুই ওর সাথে কথা বলবি? তোকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমার একদম তা সহ্য হয় না। তুই কেন ওই মীরার সাথে এত কথা বলবি বল? কেন? আমি কথা বলতে আসলে তো শুধু পালানোর পথ খুঁজিস তুই। আমি কি এতটাই খারাপ নাকি রে? নীলাদ্রি এক নিঃশ্বাসে কথাগুলো বলল। ভালোবাসেন আমায়? জীবনের চাইতেও বেশি। কিন্তু আমার দ্বারা যে সম্ভব নয়। কিন্তু কেন? আমার ব্যাকগ্রাউন্ড জানলে আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমাকে দেখলেই ঘৃণা করবেন। কেন, কি এমন আছে তোমার ব্যাকগ্রাউন্ডে? বলো আমায়। আচ্ছা, তবে শুনুন। কেন আমি তোমাকে তোমার ব্যাকগ্রাউন্ড জানার পর ঘৃণা করব? বলো আমাকে, কি আছে তোমার অতীতে? বলবো, তার আগে তুমি বলো, তুমি কিংসলেয়ারকে ভালো মনে করো, নাকি তুমিও তাকে খারাপ, হিংস্র, রক্তপিপাসু অপরাধী মনে করো? না, আমি কিংসলেয়ারকে তার কাজের জন্যই ভালোবাসি। সে সকল অপরাধীদের শাস্তি দেয়। তার এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে সে গরিব, অসহায়, নিরীহ মানুষদের পাশে সব সময় থাকে। কিন্তু তার একটা কার্যকলাপ আমার একদমই ভালো লাগছে না, যে সে রফিকের পেছনে কেন লেগেছে। রফিক তো ভালো মানুষ, সে তো একজন সমাজসেবক, গরিবের পাশে সব সময় থাকে। তাহলে সে কেন কিংসলেয়ার এর টার্গেট হলো? কিন্তু এগুলোর সাথে তোমার ব্যাকগ্রাউন্ডের সম্পর্ক কি? আছে, অনেক গভীর সম্পর্ক আছে। কারণ আমি হলাম অপরাধীদের চোখে সেই হিংস্র প্রাণী, যে কিনা সমাজ থেকে অপরাধীদের উপরে ফেলতে একবারও দ্বিধাবোধ করে না। অপরাধীদের কাছে আমি হলাম সেই আতঙ্ক, যার আসার কোনো নির্দিষ্ট সময় নেই। সে যখন তখন যে কারোর সামনে চলে আসে। আমি হলাম অপরাধীদের কাছে সেই আত্মাই, যে কিনা তার শিকার চাঁদের আলোতে করতে বেরিয়ে পড়ে ঘুটঘুটে অন্ধকারের রাতে। আমি হলাম সেই যে সিদ্ধান্ত
আমি একবার নিয়ে ফেলি তা আর আমি চাইলেও বদলাতে পারি না। নীলাদ্রি তন্ময়ের কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, কারণ নীলাদ্রি আজ বিস্মিত, স্তম্ভিত, আতঙ্কিত, শঙ্কিত। নীলাদ্রি এটা ভাবতে পারেনি যে তন্ময়ের মতো একজন সহজ সরল ছেলে হবে সেই কিং স্লেয়ার। তন্ময় আবার বলতে থাকে, তুমি হয়তো ভাবছো যে আমার মতো এরকম একটা ছেলে কিভাবে এত বড় একটা মাফিয়া। তবে শোনো, আমার বাবা মা বোন সবাই আছে। আমার বাবা মা লন্ডনে থাকেন। আমার বাবা সেখানে একজন বিরাট বড় বিজনেসম্যান, আর আমার বোনকে আমি এখানে রেখে দিই আমার কাছে, কিন্তু আমি তাকে রক্ষা করতে পারিনি। সে প্রায় 3 বছর ধরে হসপিটালে কোমায় আছে। আজ থেকে 3 বছর আগের কাহিনী। আমার বাবারা ছিল 2 ভাই। আমার বাবা হচ্ছেন সবার বড়, আর আমার একটা কাকা ছিলেন ছোট্ট। আমার কাকার কোনো ছেলে মেয়ে ছিল না। আমার কাকা আমাকে ছোট্ট থেকে খুব ভালোবাসতেন। আমিও আমার বেশিরভাগ সময় আমার কাকার সাথেই কাটাতাম। আমার ছোট্ট কাকিও আমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতেন। আমার কাকা ছিল তৎকালীন সময়ে রাজশাহীর একজন এমপি। খুবই সৎ মানুষ ছিলেন তিনি, পাশাপাশি একজন সমাজসেবক ছিলেন। সবাই তাকে খুব সম্মান করতেন। আর এই রফিক ছিল তখনকার সব থেকে খারাপ মানুষ, যে কিনা সমাজসেবক নামের আড়ালে নারী পাচার, শিশু পাচার, ড্রাগস স্মাগলিং এর মতো আরও জঘন্য কাজ করত। সে তার ব্যবসার প্রচারের জন্য রাজশাহীতে আসে, কিন্তু আমার কাকা তার প্রস্তাবে না করে দেয়। মূলত সেখান থেকে আমার কাকা আর রফিকের শত্রুতার সৃষ্টি হয়। তো একদিন আমি আর আমার বোন বাইরে ঘুরতে গেছিলাম। আমার বোন হলো রূপসা। সেদিনই সে বাংলাদেশে এসেছিল লন্ডন থেকে ঘুরতে। সেদিন আমি আর রূপসা বাইরে ঘোরাফেরা করে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরি। আমরা বাড়িতে এসে দেখি আমাদের বাড়ির সামনে থেকে 3টা গাড়ি চলে গেল। আমি আর রূপসা তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে ঢুকে দেখি কাকার বডিগার্ডদের লাশগুলো ফ্লোরে পড়ে আছে। ঘরের একটা জিনিসও ঠিকঠাকভাবে নেই, সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। এগুলো দেখে আমার মনের মধ্যে অজানা ভয় জন্মাতে থাকলো যে কাকার কিছু হলো না তো। আমি আর রূপসা তাড়াহুড়ো করে ঘরের ভেতরে ঢুকে দেখি আমার কাকা গুলিবদ্ধ অবস্থায় পড়ে আছে। আমি জোরে কাকা বলে চিৎকার করে সেদিকে দৌড়ে যাই। আমি কাকার কাছে গিয়ে তার মাথাটা আমার কোলে নিই, আর অঝোরে ধারায় আমার চোখ দিয়ে জল পড়ছে। আমি কাকাকে বললাম, কাকা, তোমার এই অবস্থা কি করে হলো? কে করলো এসব? এদিকে রূপসাও সমানে কাঁদতে থাকে। রফিককে আমি তার অবৈধ ব্যবসা চালাতে দেইনি বলে ওরা আমাকে এখানে মেরে গেল। তুই একটু দেখতো তোর কাকি বেঁচে আছে নাকি। তোর কাকিকেও ওরা গুলি মেরেছে। এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হলো। আমি কাকার মাথাটা রূপসার কোলে দিয়ে কাকিকে খুঁজতে থাকি। আমি দেখি কাকার থেকে কিছুটা দূরে কাকিও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। আমি কাকির কাছে গিয়ে তার নার্ভ চেক করে দেখি যে সে আর বেঁচে নেই। আমি এইরকম দেখে দূরে ছিটকে গিয়ে পড়ি। আমি যেন আর নিজের পায়ে দাঁড়াতে পারছি না। তাও অনেক কষ্ট করে কাকার কাছে গিয়ে তার মাথাটা আবার আমার কোলে নিই। কি দেখলি বাবা? তোর কাকি আর বেঁচে নেই তো, তাই না? জানিস বাবা, তোর কাকি আমায় সবসময় বলতো যে সে যেন আমার আগে মারা যায়। যখনই আমি তাকে মজা করে আমার মরার কথা বলতাম, তখন সে তো বলতো তোমার আগে যেন উপরওয়ালা আমাকে তুলে নেন। দেখছিস বাবা, তোর কাকির কথাই সত্যি হলো। আমি যেন কোনো কথাই বলতে পারছি না। আমি যেন এক পাথর হয়ে গিয়েছি। আমার মুখ দিয়ে একটা আওয়াজও বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু পড়ছে। কাকা আবার বলতে থাকে, তুই পারবি না বাবা, বল। এই রফিককে শেষ করে আমার এই মাতৃভূমিকে সন্ত্রাস মুক্ত করতে। বল বাবা, পারবি না? হ্যাঁ কাকা, আমি পারবো। হ্যাঁ বাবা, তাহলে আমিও মরার পরে শান্তি পাবো। না কাকা, আমি তোমার কিছু হতে দেব না। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। হেই রূপসা, তুই অ্যাম্বুলেন্সকে ফোন কর। না রে বাবা, আমি আর বাঁচবো না। আমার সময় যে শেষ। রূপসামা, ভালো থাকিস তুই। তন্ময়, তুইও ভালো থাকিস। এই কথা বলে কাকা তার শেষ নিঃশ্বাস আমার কোলে ত্যাগ করলো। সেদিন থেকে আমার একটাই উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, আর তা হলো রফিক নামক এক অসুরকে নিধন করা।
কারণ এই রফিককে শেষ করলে সকল খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। কারণ এইসব কাজ এবং যারা এগুলো করে তারা সবাই রফিকের আন্ডারে কাজ করে। তারপর আমি ধীরে ধীরে হয়ে উঠি এই কিং সিলভার। আমি রূপসাকে লন্ডনে পাঠিয়ে দিতে চাই, কিন্তু সে যেতে চায় না, কারণ সেও রফিককে নিধনে আমার সঙ্গী হতে চায়। তাকে এখানেই আমি রেখে দিই। আমার মা বাবা সব জানতো এগুলো। আমার বাবারও ইচ্ছা আমি যেন আমার লক্ষ্যে সফল হই। এরপর আমি আস্তে আস্তে রফিকের মনে আতঙ্ক সৃষ্টি করতে থাকি। তার লোকেদের এক এক করে নির্মমভাবে মারতে থাকি। আর রূপসা হয়ে ওঠে একজন ক্রাইম জার্নালিস্ট। এই রফিককে সবাই চিনলেও কেউ এটা জানতো না যে এই রফিক আসলে থাকে কোথায়। তাই আমি ওকে মারতে পারছিলাম না। রূপসা এর আস্তানা খুঁজে বের করার কাজ করতে থাকে। একদিন রূপসা আমাকে বলে, দা ভাই, আমি রফিকের আস্তানার সন্ধানে খুব কাছাকাছি। কি বলছিস তুই? তুই কি সত্যি বলছিস? কিন্তু এখন সব বলবো না, আগে শিওর হই, তারপর তোমাকে সব জানাবো। ঠিক আছে। একদিন আমি রফিকের খুব খাস লোক নাজমুলকে মারতে রাত 12টার পর বের হলাম এবং কিং সেলোয়ার ড্রেস পরে আমি নাজমুলের গোপন ডেরায় পৌঁছে গেলাম। আমাকে দেখে তখন নাজমুল সহ তার সমস্ত লোকজন অবাক হয়ে যায়, কারণ তাদের ডেরায় আসার সাহস কারোরই নেই। আমি ওদের সামনে গিয়ে হাজির হতেই নাজমুল বলতে শুরু করলো, কে বে তুই? এখানে এরকম সংসেজে এসেছিস? আর তোর সাহস হয় কি করে এখানে আসার? এই কে আছিস? ওকে একটু বুঝিয়ে দিত যে ও কোন জায়গায় এসেছে। তার লোকজন আমাকে মারার জন্য এগিয়ে আসতেই আমি আমার হাতটা সামনের দিকে নিয়ে তারপর বলি, সিংহের কেশ আর কিংসেলোয়ারের তেজ একেবারে অগ্নিগিরির আগুন, ছুলেই একেবারে ছুরি হয়ে যাবি। তারপর তখন আবার তোদের ছবিতে মালা টাঙাতে হবে। আমার কথা শুনে নাজমুল বলতে থাকে, বাহ, তোর ডায়লগটা তো বেশ, কিন্তু আমার সামনে তোর এইগুলো খাটবে না। দেখ আমি তোর কি হাল করি। এই তোর কি দেখছিস? গিয়ে মার ওকে। আমি আমার পকেট থেকে 2টা স্মোক এন্ড বল বের করে ওদের সামনে ছুঁড়ে মারলাম। আর মুহূর্তের মধ্যে পুরো গোডাউনটা সাদা ধোঁয়ায় ভরে গেল। তারপর শুধু পুরো ঘরটাতে গুলির শব্দ শোনা যাচ্ছিল। 5 মিনিট পর আবার সব স্বাভাবিক হয়ে গেল। সাদা ধোঁয়াও বিলীন হয়ে গেল। আর আমার সামনে শুধু 20 থেকে 30টার মতো লাশ পড়ে আছে। আর একমাত্র নাজমুল শুধু জীবিত আছে আমার সামনে। নাজমুল তন্ময়ের এরকম রূপ দেখে ভয় পেয়ে যায়। তারপর সে ভয় পেয়ে বলে, ভাই আমাকে একবারের মতো মাফ করে দেন, আমি আর কখনো এরকম করব না। আপনার কথা মতো আমি চলবো। তন্ময় তার ছেলের হাসি হেসে বলে, ক্ষমা? তাও আবার তোকে? তোর তো অমানুষের ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই। তোর শুধু এখন একটা জিনিসই আমার কাছ থেকে প্রাপ্য, তা হলো মৃত্যু। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, তাই তোকে এখন এখান থেকে যেতে হবে। আমি এই কথা বলে হাতে থাকা ডিজার্ট ইগল দিয়ে তার কপাল বরাবর 2টো গুলি চালালাম, যা তার কপাল ভেদ করে বেরিয়ে গেল। আর আমার সামনে নাজমুলের নিথর দেহটা পড়ে থাকলো। আজ আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার কাজ এখনও শেষ হয়নি। আমার সামনে বিরাট বড় একটা মিশন আছে, আর তা হলো রফিককে মারা। আমি এই কথাগুলো ভাবতে ভাবতে আমার মাস্কটা খুলে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে রাতের বেলা আপন মনে আকাশের পানে চেয়ে হেঁটে যাচ্ছি আর ভাবছি আমার সেই পুরনো স্মৃতিগুলো। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর হঠাৎ 5 জন ছেলে আমার দিকে তেড়ে আসতে ধরে। তখন আমি বলি, কে রে তোরা? আর এভাবে আমার পথ আটকাচ্ছিস কেন? তোর কাছে যা যা আছে সবকিছু আমাদের দিয়ে দে। আমি ওদের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম যে ওদের পরনে একটা কম দামি হাফ প্যান্ট আর একটা সেন্ট গঞ্জি। কি হলো দাঁড়াদাঁড়িতে? তোর কাছে যা কিছু আছে? সিংহের কেশ আর কিংসেলোয়ারের তেজ একেবারে আগ্নেয়গিরির আগুন, ছুলেই একেবারে ছবি হয়ে যাবে। তারপর তখন আবার তোদের ছবিতে মালা টাঙাতে হবে। এই বড় বড় কথা বাদ দিয়ে যা বলছে তাই করো। তোর কাছে যা আছে সব আমাদের দিয়ে দে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। আমার কাছে যা কিছু আছে সব দিচ্ছি। এই বলে আমার কাছে থাকা বন্দুকটা বের করে দিয়ে বললাম, এই নে। ওরা সঙ্গে সঙ্গে আমার পায়ে পড়ে গেল। তারপর একসাথে বলতে লাগলো, ভাই আমরা জানি না যে আপনি কে, কিন্তু ভাই আমরা এটা বুঝে গেছি যে আপনি খুব বড় মাপের একজন মানুষ। দয়া করে আমাদের ক্ষমা করে দিন।
আমরা শুধু পেটের দায়ে এই প্রথমবার করেছি, তাও আবার 2 দিন করে। আমরা ছোটবেলা থেকেই অনাথ, আমাদের বাবা মাকে তাও আমরা জানি না। আজ 2 দিন ধরে না খেয়ে আছি। খিদের জ্বালা যে কতটা তা শুধুমাত্র যে না খেয়ে থাকে সেই বোঝে। আমাদের দয়া করে ক্ষমা করে দিন। ওদের কথা শুনে আমার মায়া হলো। আসলে পৃথিবীটা এমনই, কেউ খারাপ স্বাদে হয় না। পেটের দায়ে নিয়তি মানুষকে খারাপ পথে নিয়ে আসে। তোদের নাম কি? ভাই আমি প্রতিম। ভাই আমি জয়। ভাই আমি অব্র। ভাই আমি রুদ্র। ভাই আমি রাজীব। ও আচ্ছা, বুঝেছি। তোরা আমার সাথে কাজ করবি? কি কাজ? মৃত্যুর খেলা। কি? ওরা আমার কথা শুনে সবাই অবাক। তারপর ওদের আমি আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য সব খুলে বলি। আর ওরাও চায় দেশ থেকে সন্ত্রাস তাড়াতে, তার জন্য তারা মরতেও প্রস্তুত। ওরা সবাই আমার কথায় রাজি হয়ে যায়। তারপর আমি ওদের বলি, আচ্ছা চল তোরা এখন থেকে আমার বাড়িতে থাকবি। তারপর ওদেরকে আমি আমার বাড়িতে নিয়ে যাই। আর তারপর থেকেই এরা হয়ে ওঠে কিং সিলভারের সহযোগী, নিজের ভাইয়ের মতো। আমি এখন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছি, কিন্তু রূপসা এখনও গেট খুলছে না, হয়তো ঘুমাচ্ছে। কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে রূপসা গেট খুলে দিল। আমার পিছে দাঁড়িয়ে থাকা 5 জনকে দেখে রূপসা অবাক হয়ে গেল আর আমাকে বলল যে, দা ভাই এরা কারা? ওরা এখন থেকে আমাদের সাথেই থাকবে। আর শোন, ওদের এখন খেতে দে, ওরা 2 দিন থেকে কিছু খায়নি। আচ্ছা দা ভাই, আর আপনারা সবাই ডাইনিং টেবিলে বসুন, আমি আপনাদের খাবার দিচ্ছি। আর দা ভাই তুমিও ফ্রেশ হয়ে এসো, তুমি তো অনেকক্ষণ ধরে কিছু খাওনি। রাত বাজে প্রায় 2টো। এত রাতে আশেপাশের একটা বাড়িতেও কেউ জেগে নেই, শুধু আমাদের বাড়িতেই ব্যতিক্রম। রাজীব, জয়, প্রীতম, রুদ্র, অভ্র সহ আমি ডাইনিংয়ে বসলাম। রূপসা আমাদের সবাইকে খেতে দিল। আমি লক্ষ্য করলাম রাজীব, জয়, প্রীতম, রুদ্র, অভ্র ডাইনিংয়ে খেতে কেমন একটা অস্বস্তি বোধ করছে। তারপর আমি দেখলাম ওরা নিচে বসে পড়ল যে যার প্লেট নিয়ে। বোন তো ওদের কীর্তি দেখে হাসতে হাসতে শেষ। আমিও আজ কেন জানি না নিজের প্লেটটা নিয়ে বসে পড়লাম ওদের সাথে নিচে। তারপর এভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আর সেদিন থেকে রাজীব, জয়, প্রীতম, রুদ্র, অভ্র হয়ে যায় কিং সিলভারের সহযোগী। এভাবেই চলতে থাকে দিন। আমরা প্রায় অনেক অপরাধীদের মেরে ফেলেছি, কিন্তু রফিকের নাগাল কোনোভাবেই পাচ্ছিলাম না। একদিন আমি খোঁজ পাই যে রফিকের এক লোক, যার নাম আসিফ, তাকে মারার জন্য সেদিন শুধু রাজীবকে পাঠিয়েছিলাম, আর তার সঙ্গে গিয়েছিল রূপসা ওর থেকে রফিকের আস্তানার খবর বের করার জন্য। আর সেদিন আমিও যেতে পারিনি ওদের সঙ্গে, কারণ আমি ছিলাম আরও একটা কাজে ব্যস্ত। জয়, প্রীতম, রুদ্র, অভ্র এরাও আমার সাথে ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওটাই ছিল রাজীবের সাথে আমার শেষ দেখা। আসিফ যে আমাদের কাছে মানে রাজীবের কাছে ধরা দিয়েছিল, তা ছিল রফিকের পূর্বের পরিকল্পনা। আর যখন রাজীব, রূপসা সহ আমার দলের আরও লোকজন সেখানে পৌঁছায়, তার আগে থেকে রফিক ওই জায়গাটা তার লোকজন দিয়ে ঘিরে ফেলেছিল। রফিকের লোকজন দূরে অবস্থান করছিল স্নাইপার হাতে নিয়ে। আমার এই কিং সিলভার গ্রুপটার সদস্য বা লোকজন অনেক, কিন্তু এর প্রধান নেতৃত্ব দেয় আমি। আর তারপরে রাজীব, জয়, প্রীতম, রুদ্র, অভ্র এরা। রাজীব যখন ওখানে পৌঁছায় তখন দেখে যে আসিফ তার সামনে বসা। সে এক তাচ্ছিল্যের হাসি হাসে। তোর আজকে শেষ দিন ভাই, আমাকে মাফ করে দেন। তোকে কখনোই মাফ করা যায় না, তুই ক্ষমার অযোগ্য। রূপসা রাজীবকে বলল, রাজীব ভাইয়া ওকে তাড়াতাড়ি মেরে ফেলো। হঠাৎ করে আসিফ শব্দ করে হেসে ফেলল। কি হলো, পাগল হইলি নাকি? তুই হাসতেছিস কেন? আমি ভেবেছিলাম যে কিং স্লেয়ার হয়তো খুব চালাক হবে, কিন্তু এখন তো দেখছি তুই শালা একটা গাধা রে। পিছে তাকে দেখ। রাজীব রূপসার পেছনে তাকায় আর দেখে তাদের দলের সব লোকজন মাথায় গুলিবদ্ধ অবস্থায় পড়ে আছে। রাজীব অবাক হয়ে যায়, কারণ এটা কিভাবে সম্ভব। তুই এখন হয়তো ভাবছিস যে এটা কিভাবে সম্ভব। আসলে শুন, তোর কাছে আমি নিজে ধরা দিয়েছি নিজে, কারণ জানিস আজ তোকে মারবো বলে। তুই আসার আগে এই পুরো এরিয়াটা আমার লোকজন দূর থেকে ঘিরে রেখেছে, আর তোর সব লোকদের ওরা স্নাইপার দিয়ে মাথায় গুলি করেছে। রাজীব একটু ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবি, এখানে যদি
তার তন্ময় ভাই থাকতো তাহলে নিশ্চয়ই সামলে নিত। হঠাৎ রাজীবের মাথায় পিছন থেকে কেউ একজন আঘাত করে, আর সে হলো রফিক। রূপসাকেও ওরা মাথায় আঘাত করে, তারপর ওদের নিয়ে রফিকের আস্থানে নিয়ে যায়। তারপর ওখানে রাজীব আর রূপসাকে অনেক মারধর করে, শেষে তাদের গুলি করে। তারপর গাড়িতে করে তাদের বডিগুলো কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসার জন্য বের হয়। এদিকে রাজীবরা এখনো ফিরছে না, এজন্য আমি অনেক চিন্তায় পড়ে যাই। অতঃপর আমি আর অভ্ররা মিলে তাদের খুঁজতে বেরোই। আমরা সেই জায়গাতে যাই যেখানে আসিফকে ধরবার জন্য রাজীব আর রূপসা গিয়েছিল। আর ওখানে গিয়ে আমাদের মনে ভয়ে টানা বাঁধতে থাকে, কারণ ওখানে ছিল আমার সমস্ত লোকেদের ডেড বডি। তারপর আমি প্রায় এক প্রকার পাগলের মতো হয়ে যাই। তন্ন তন্ন করে সারা শহর খুঁজে ফেলি, কিন্তু তার কোনো দেখা পাই না। তারপর আমরা সবাই মিলে ঠিক করি যে জঙ্গলের ওই দিকে খুঁজতে যাব। যেই ভাবা সেই কাজ, আমরা জঙ্গলের ওই দিকে খুঁজতে যাই, কিন্তু তার কোনো দেখা পাই না। তারপর যখন আমরা তাদের কোনো খোঁজ পেলাম না, এক প্রকার হতাশ হয়ে সেখান থেকে চলে আসতে ধরি। তারপর হঠাৎ আমরা দেখি যে একটা কালো গাড়ি দুটো বস্তা ফেলে দিয়ে হাওয়ার বেগে সেখান থেকে চলে গেল। আমি কৌতূহলবশত সেই বস্তা দুটোর কাছে গেলাম আর একটা বস্তার মুখ খুললাম, আর তারপর আমি যা দেখলাম তা ছিল আমার কাছে প্রচণ্ড হৃদয় বিতারক। কারণ বস্তাতে ছিল রাজীবের বডি, গুলিবিদ্ধ, সঙ্গে অনেক মারের দাগ। আমি তাকে বস্তা থেকে বের করি। তারপর আমার কোলে তার মাথাটা নিয়ে দেখি তার নিঃশ্বাস এখনও চলছে। আমি তাকে ডাকতে থাকি, হে রাজীব, রাজীব, হে রাজীব, ওঠ। তন্ময় রাজীবের মুখ নাড়াতে নাড়াতে ডাকলো। রাজীব একটা বড় নিঃশ্বাস নিয়ে চোখ মেলে আর কান্না করতে থাকে। তন্ময়ের চোখ দিয়ে অনবরত জল স্রোতের ধারার মতো পড়তে থাকে। অভ্র, রুদ্র, প্রীতম, জয় সবাই কান্না করছে। ভাই, ওরা আমার সাথে ছলনা করে পেছন থেকে মেরেছে, তারপর রফিকের আস্তানায় নিয়ে গিয়ে অনেক মেরেছে, আর তারপর আমাকে গুলি করে। তোর আমি কিচ্ছু হতে দেব না। এই এই তোরা কেউ অ্যাম্বুলেন্সকে ফোন কর। না ভাই, আমার আয়ু ফুরিয়ে এসেছে। তুমি জানো ভাই, ওরা না আমাকে অনেক মেরেছে, কিন্তু আমি টু শব্দও করিনি, যদিও আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল। ওরা আমাকে রড দিয়ে মেরেছে ভাই। রাজীবের কথা শুনে আমি আরো জোরে জোরে কেঁদে উঠি। না ভাই, তুমি কেঁদো না। তোমার কাছে আমার শেষ একটা ইচ্ছা, আর তা হলো রফিকের মৃত্যু। তোমার মতো একজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তাই আমার জীবনের সৌভাগ্য। তুমি রূপসাকে বাঁচাও। রাজীব রাজীব এই কথাগুলো বলে আমার কোলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। হে রাজীব, রাজীব, কথা বলছিস না কেন? কথা বল ভাই, তুই প্লিজ কথা বল। রাজীব। আমরা সবাই রাজীব বলে চিৎকার করে উঠি। আমার তখনই মনে পড়ে রূপসার কথা। আমি দ্বিতীয় অবস্থাটার মুখ খুললাম আর দেখলাম সেটাতে রূপসা। রূপসা এখনও বেঁচে আছে। আমি ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম। রূপসার অপারেশন করে ডক্টর বেরিয়ে আসে। এদিকে আমি, অভ্র, রুদ্র, প্রীতম, জয় বসে আছি। ডাক্তারবাবুকে দেখে আমি তার দিকে এগিয়ে যাই আর বলি, ডক্টর, আমার বোন কেমন আছে? ডক্টর কোনো কথা বলে না। হেই ডক্টর বাবু, আপনি কথা বলছেন না কেন? আসলে আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করেছি, তাকে বাঁচাতে পেরেছি, কিন্তু তার মাথায় আঘাতের কারণে সে কোমায় চলে গেছে। না, এটা হতে পারে না। সেদিন থেকে আমি রূপসার জ্ঞান ফেরার অপেক্ষায় থাকি, কারণ একমাত্র রূপসাই জানতো যে রফিক কই থাকে। এইভাবে আমি হারিয়ে যাই 3টে বছরের অন্ধকারে। নিজের সকল মানসিক যন্ত্রণা কমিয়ে নিজেকে আবার প্রস্তুত করে নিজের মাইন্ড সেট করে আবার ফিরে আসি এই মাফিয়া জগতে, রফিককে নিধন করতে। আর আমি ফিরে এসেই খুন করি আসিফকে, যে রাজীবের সাথে ছলনা করেছিল। আজও আমার কানে ভেসে বেড়ায় রাজীবের সেই মায়া জড়ানো কথা। তুমি জানো ভাই, ওরা না আমাকে অনেক মেরেছে, কিন্তু আমি টু শব্দও করিনি, যদিও আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল। ওরা আমাকে রড দিয়ে মেরেছে ভাই। বর্তমান তন্ময় এতক্ষণ তার জীবনে কিংসলেয়ার হয়ে ওঠার যে পটভূমি ছিল তাই শোনাচ্ছিল নীলাদ্রিকে। তন্ময় নীলাদ্রির দিকে তাকায় এবং সে লক্ষ্য করে যে নীলাদ্রির চোখে জল। তন্ময় আরও দেখে যে সেখানে অভ্র, জয়, প্রীতম দাঁড়িয়ে আছে, তাদের চোখও অশ্রু মাখা।
আসলে প্রতিটা মানুষেরই জীবনে খলনায়ক বা খলনায়িকা হয়ে ওঠার পিছনে এক বিরাট পটভূমি থাকে। সে পটভূমি না জেনে আমরা সেই মানুষটিকে ঘৃণা করি, কিন্তু যখন আমরা সেই পটভূমিটা জানতে পারি তখন আবার আমরাই অনুশোচনা বোধ করি, অনুতাপ করি। আপনি আমাকে চাইলে পুলিশের কাছে দিতে পারেন, কিন্তু সেটা এখন কোনোভাবেই সম্ভব না, কারণ আমার উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। আর আমার উদ্দেশ্য পূরণ না করা অবধি আপনি কখনোই আমাকে পুলিশের কাছে ধরাই দিতে পারবেন না। একমাত্র আমি যদি নিজে না ধরা দেই, তাহলে আমাকে এই পৃথিবীর কেউ ধরতে পারবে না। তুমি ভাবলে কি করে যে আমি তোমার সম্বন্ধে পুলিশকে সব কিছু বলে দিব? যাকে ভালোবাসা যায় সে যতটাই খারাপ হোক না কেন তাকে আর কখনো ভোলা যায় না। আর আমি তোমাকে ভালোবাসি। তোমার এই যুদ্ধে আমি তোমার পাশে থাকতে চাই। তুমি দয়া করে আমার ভালোবাসাকে স্বীকার করো প্লিজ। হ্যাঁ ভাই, তুমি ওনার ভালোবাসাকে স্বীকার করো। না রে, আমার দ্বারা যে তা সম্ভব নয়, কারণ আমার মনটা যে এখন জ্বলন্ত লাভার মতো টকবক করছে। সেখানে এখন শুধু প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। সেখানে আমি যদি ওনাকে বসাই, তাহলে উনি জ্বলে পড়ে ছাই হয়ে যেতে পারে। আমি এটা পারবো না। আমাকে এভাবে ফিরিয়ে দিও না প্লিজ।